আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা ক্লাসে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। তোমরা কে কোথা থেকে ক্লাস করছো কমেন্টে জানাও, তোমরা কেমন আছো সেটাও কমেন্টে জানাও। আজকে আমরা খুব দুর্দান্ত একটা ক্লাস করব। তোমাদের অনেকের কাছেই এই কবিতাটা খুব কঠিন মনে হয়, সুচেতনা কবিতাটা তোমাদের অনেকের কাছে কঠিন মনে হয়। আমাকে অনেকে ইনবক্সে মেসেজ করে বলে যে ভাইয়া এই কবিতাটা বুঝি না, এই কবিতাটা একটু সমস্যা মনে হয়, ব্যাখ্যাগুলো কেমন জানি উল্টাপাল্টা লাগে। তো আজকের ক্লাসে এই আমরা সুচেতনা কবিতার একদম A to Z সব কিছু পড়বো। তোমাদের জন্য প্রত্যেকটা লাইনে সুন্দর সুন্দর ব্যাখ্যা, শব্দার্থ, টিকা, কবি পরিচিতি, পাঠ পরিচিতি থেকে শুরু করে MCQ, রিটেন যা যা প্রয়োজন হয় আমরা প্রতিদিনের ক্লাসে যেভাবে পড়ি, আজকে তারই ধারাবাহিকতায় আমরা সুচেতনাটাও ঠিক সেভাবেই শেষ করব। তো তোমাদেরকে আমি একটু সময় দিচ্ছি, তোমরা সবাই লাইভে যুক্ত হয়ে যাও। সবাই আশা করি সবাই অনেক তোমাদের বন্ধু বান্ধবকে মেনশন করে দাও, এবং আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ডটা দেখতে পাচ্ছ নাকি সেটাও একটু জানিয়ে দাও। আচ্ছা, মালিহা মুস্তফা বলছো আসসালামু আলাইকুম ভাইয়া। জারা রহমান বলছো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা সবাই? মালিহা কেমন আছো? যারা কেমন আছো? তোমরা ঝটপট ক্লাসে যুক্ত হয়ে যাও এবং তোমার বন্ধু বান্ধবদের ক্লাসে মেনশন করে দাও। তোমরা যারা এখনো ক্লাসে যুক্ত হওনি তাদেরকে একটু মনে করিয়ে দাও যে আমাদের ক্লাসটা 7:30টায় শুরু হয়ে গেছে। আইবি রহমান বলছো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। মুশফিকুর রহমান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের সকলকে ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা সবাই? কমেন্টে ঝটপট জানাও। আমরা ক্লাসটা খুব তাড়াতাড়ি শুরু করব। সেতু খান জিজ্ঞাসা করছো কেমন আছেন ভাইয়া। মালিহা মুস্তফা জিজ্ঞাসা করছো আপনি কেমন আছেন। নিশাদ বলছো আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। আশা করি তোমরাও অনেক ভালো আছো। অ্যাডমিশনের একটা খুব গুরুত্বপূর্ণ সময় তোমরা তোমাদের জীবনে পার করছো। সবচেয়ে স্মরণীয় একটা সময় হয়ে থাকবে তোমাদের জীবনে, যতগুলো ঘটনা ঘটবে তার মধ্যে সবচেয়ে স্মরণীয় একটা ঘটনা থাকবে তোমাদের এই অ্যাডমিশন। এই অ্যাডমিশনে তোমরা যারা ধারাবাহিক থাকবে, তোমরা যারা ঠিকমতো পড়াশোনা করবে, তোমরা যারা প্রচেষ্টা করবে, এই জার্নিটা তোমাদের কাছে অনেক গর্বের হয়ে থাকবে। সারা জীবন বুক ফুলিয়ে বলার মতো একটা ঘটনা হবে। আশা করি তোমরা সকলেই সেই ধারাবাহিকতা বজায় রাখবে এবং তোমাদের যে টার্গেট, তোমাদের যে স্বপ্নের বিশ্ববিদ্যালয় যেখানে তোমরা পড়তে চাও, সেটার জন্য যা যা করা প্রয়োজন তোমরা ঠিক সেটাই করবে। নিয়মিত পড়াশোনার সাথেই থাকো, আমাদের সাথে থাকো, ক্লাসগুলো করো, হোমওয়ার্ক করো, রেগুলার পরীক্ষা দাও। আশা করছি তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিশ্চয়ই পৌঁছে যাবে। আচ্ছা, তাহলে আসো আমরা মোটামুটি ক্লাসের টাইম হয়ে গেছে, আমরা ক্লাসটা একটু সামনের দিকে আগাই, আমরা শুরু করি। আজকে আমাদের পড়ার টপিকটা কি? আজকে আমাদের পড়ার টপিকটা হচ্ছে সুচেতনা কবিতা। এই কবিতাটা কে লিখেছেন? এই কবিতাটা লিখেছেন হচ্ছে জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ। দেখো বানানটা খেয়াল করো। জীবনানন্দ বানান লিখতে গিয়ে আমি যখন অফলাইনে পড়াই, কিংবা আমি যখন আমার জুনিয়ররা আমাকে যখন জিজ্ঞাসা করে, এই ম্যাক্সিমাম জীবনানন্দ লিখতে গিয়ে জীবনা মানে নান্দ লিখে ফেলে, এই যেরকম লিখে ফেলে জি বো না নন্দ, মনে করে এই তো হয়ে গেছে, জীবনানন্দ বানানো হয়ে গেছে। তারপর দাস বানানো নাকি আবার কি করে, এই যে তথাকথিত যে দাস, এই দাসটা লিখে দেয় দন্ত স দিয়ে। বানানটা খুবই কেয়ারফুলি খেয়াল করো, কারণ এই বানানটা, এই নামটা শুধুমাত্র যে তোমার কবি হিসেবে জানতে হবে তা না, এটা কিন্তু বানানের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা নাম। বানানটা খেয়াল করো, জীবনা, এখানে একটা ন আছে কিন্তু, জীবনা নন্দ দাস, এবং দাস বানানে কিন্তু দেখো উনি তালব্য স ব্যবহার করেছে। এখন তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো যে ভাই তালব্য স কেন? আমি তো এতদিন যত বই পড়ছি সব বানানেই দেখছি দাস বানানে দন্ত স হয়। ভাইয়া মনে রাখবে, এই জীবনানন্দ দাস এটা কি নাউন, এটা একটা প্রপার নাউন, অর্থাৎ এই নামটা কেউ ঠিক করে দিয়েছে। এটা তো সেই জন্মের পর তো উনি ভূমিষ্ঠ হওয়ার পর বলে নাই আমারে কিন্তু জীবনানন্দ দাস নাম না দিলে আমি কিন্তু পৃথিবীতে আসবো না। বিষয়টি কি এমন ছিল? ছিল না। এই নামটা তার পিতামাতা তাকে দিয়েছেন। সুতরাং তিনি বড় হওয়ার পর তিনি যখন জীবনানন্দ দাস বানান লিখছেন, তিনি যে নামটা, তার নামের বানান যেভাবে লিখবেন সেটাই কিন্তু তার বানান সঠিক। অর্থাৎ প্রপার নাউনে বানান নিয়ে কোনো ক্যাচাল করা যাবে না। কবি তার নামটা যে বানানে লিখতেন, যেভাবে লিখতেন, আমাদেরকেও সেভাবে লিখতে হবে। তাহলে খুব কেয়ারফুল থাকবে জীবনানন্দ বানান দাসটা নিয়ে, জীবনানন্দ দাস বানানটা নিয়ে খুবই কেয়ারফুল থাকবে। ওকে, এবার আসো আমরা লেখক পরিচিতিটা একটু দেখি। কবি পরিচিতি, এখানে
শুরুতেই বলা হচ্ছে যে তার নাম হচ্ছে জীবনানন্দ দাশ এবং তার ডাক নাম ছিল, তার ডাক নাম কি? তার ডাক নামটা হচ্ছে মিলু। তোমাদের অনেকেই এই নামটা সম্পর্কে পরিচিত। তোমাদের মধ্যে কি কারো এই নাম আছে নাকি মিলু? কেউ কি তোমাদেরকে ডাকে? অনেকেরই ডাক নাম মিলু থাকে। তো জীবনানন্দ দাশের ডাক নাম হচ্ছে মিলু এবং ছদ্মনাম হচ্ছে কালপুরুষ, তাকে কালপুরুষ বলা হয়। এবং দেখো, খুব গুরুত্বপূর্ণ উপাধিটা, খুব গুরুত্বপূর্ণ, মার্ক করে রাখো। তার এই উপাধিটা খুব খুব গুরুত্বপূর্ণ। শুধুমাত্র ভর্তি পরীক্ষায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জীবনানন্দ দাশের এই উপাধিগুলো থেকে একটা এমসিকিউ মাস্ট কমন আসে। শুধু তাই নয়, যতগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষা হয়, ইভেন চাকরি পরীক্ষা, বিসিএস পরীক্ষা থেকে শুরু করে যত ধরনের বাংলাদেশে প্রতিযোগিতামূলক পরীক্ষা হয় বাংলা অংশে, কিন্তু এই তার উপাধিগুলো খুব খুব গুরুত্বপূর্ণ। এর মধ্যে এইটা আমরা সকলেই জানি যে রূপসী বাংলার কবি বলা হয় হচ্ছে জীবনানন্দ দাশকে। এইটা আমাদের কাছে ভীষণ কমন, এটা নিয়ে আমাদের খুব একটা টেনশন হয় না, আমরা ভুলও করি না আসলে। কিন্তু আমরা ভুল করি কোনগুলোতে? আমরা ভুল করি যে নির্জনতার কবি, তিমির হননের কবি, শুদ্ধতম কবি, চিত্ররূপময় কবি। ওকে, এইখানে তার মানে আমাদের ব্যাপারগুলো কিন্তু খুব ভালোভাবে খেয়াল করতে হবে। দেখো, নির্জনতার কবি, তিমির হননের কবি, শুদ্ধতম কবি, এর মধ্যে নির্জনতার কবি নামটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন আসতে পারে, তাকে নির্জনতার কবি কে নাম দেন? তোমরা কি জানো? আচ্ছা, ওনাকে যে নামগুলো দেওয়া হয়েছে এর মধ্যে কিন্তু 2টা এবং 3টা উপাধি, এই উপাধিগুলো কিন্তু একজন মানে আলাদা আলাদা বিখ্যাত লেখক কিংবা কবিরাই তাকে এই উপাধিগুলো দিয়েছেন। আমরা দেখব যে তাকে নির্জনতার কবি কে বলেছেন, তাকে শুদ্ধতম কবি কে বলেছেন, এবং চিত্ররূপময় কবিতাকে কে বলেছেন। এই 3টা কিন্তু এমসিকিউ এর জন্য খুব 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 গুরুত্বপূর্ণ। ওকে, এই নামটা তোমরা মনে রাখবে, এই 3টা এমসিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ। তিমির হননের কবি মানে কি? তিমির মানে কি? রাত্রি অন্ধকার। এই হনন মানে হচ্ছে দূর করা, অর্থাৎ তার কবিতাগুলোর মাধ্যমে অন্ধকারটা দূরভূত হয়ে আলোর মুখ দেখতো। এই কারণে কিন্তু তাকে বলা হচ্ছে কি তিমির হননের কবি। তাহলে উপাধিগুলো আশা করি তোমাদের মনে থাকবে। নির্জনতার কবি, শুদ্ধতম কবি, চিত্ররূপময় কবি, তিমির হরণের কবি, আর রূপসী বাংলার কবি তো আমরা সকলেই জানি। এবার দেখো জন্ম মৃত্যু, এখানে খেয়াল করো। 17ই ফেব্রুয়ারি 1899 সালটা কি ভাইয়া? 17ই ফেব্রুয়ারি 1899। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, 1899 খ্রিস্টাব্দে আর কোন কোন কবি জন্মগ্রহণ করেছেন? এটা তোমরা ঝটপট কমেন্টে জানাও। তো আমি দেখতে চাই যে তোমরা সর্বোচ্চ কতজন লেখকের নাম জানো যারা 1899 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তোমরা একটু ঝটপট কমেন্ট করো দেখি যে 1899 খ্রিস্টাব্দে জীবনানন্দ দাশ ছাড়াও আর কোন কোন লেখক কিংবা কবি কিংবা বিখ্যাত ব্যক্তিবর্গ জন্মগ্রহণ করেন। তোমরা একটু ঝটপট কমেন্টে জানাও দেখি। হ্যাঁ, আমি ভালো আছি। তোমরা কমেন্ট করা শুরু করছো। মিশকাত বলছো কাজী নজরুল ইসলাম, জান্নাত বিশ্বাস শান্তা বলছো কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, কাজী নজরুল ইসলাম, তোমরা অনেকেই সঠিক উত্তর দিবে, এটা আমি জানি, কারণ এটা তোমাদের টেক্সট বুকে আছে। এবং আমরা কাজী নজরুল ইসলামের কবিতাগুলো যখন পড়েছি কিংবা প্রবন্ধ কিংবা তার যে গল্প সেগুলো যখন পড়েছি, তখন কিন্তু আমরা কি করেছি, এটা আমরা জানি যে 1899 সালে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন। কিন্তু কাজী নজরুল ইসলাম ছাড়া তোমরা আর কারো নাম জানো কিনা, এটা একটু আমাকে কমেন্টে জানো যে হ্যাঁ ভাইয়া, আমি কাজী নজরুল ইসলাম এবং জীবনানন্দ দাশ ছাড়াও জানি যে 1899 সালে আর কে কে জন্মগ্রহণ করেছেন। যদি তোমরা এটা জেনে থাকো তাহলে তোমরা একটু কমেন্টে জানাও, আর না জানলেও কোনো টেনশন নাই, আশফাক ভাই আজকে তোমাদেরকে জানিয়ে দিবে। আমাতুর রহমান সুমাইয়া বলছো ভাইয়া আমারটা পড়লেন না। আমি এই কমেন্টটা পড়ছি, আগে কি কমেন্ট করছো এটা আসলে আমি স্কিপ করে গেছি, আমি খুবই দুঃখিত। তোমার কমেন্টগুলো আমি পড়ার চেষ্টা করব। আচ্ছা, তোমরা সকলেই কাজী নজরুল ইসলাম বলছো। আচ্ছা, আমি তোমাদের আরো কিছু নাম বলি। কাজী নজরুল ইসলাম এবং জীবনানন্দ দাশ তারা 1899 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন। এছাড়াও তোমরা কি বনফুলের নাম শুনেছো? বনফুল, এই বনফুল কিন্তু হচ্ছে ওই সেমাইয়ের প্যাকেট বনফুল না, হ্যাঁ, এই বনফুল হচ্ছে সেমাই না। এই বনফুল হচ্ছেন একজন বিখ্যাত লেখকের ছদ্মনাম। তোমরা কিন্তু তার অনেক গল্প পড়েছো, তোমরা নিম গাছ গল্প পড়েছো না? কি লিখেছেন? বনফুল, বলাই চাঁদ মুখোপাধ্যায়। তাহলে এই যে বনফুল, এই বনফুলও কিন্তু 1899 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তাহলে যদি টেক্সটের আলোকে আমরা বিচার করতে যাই যে তোমাদের এইচএসসি বইয়ে আছে এবং ওই কবিতা বা কবির নামগুলো সম্পৃক্ত, এরকম আমরা 2টা পাইছি, একটা জীবনানন্দ দাশ সুচেতনায়, আর একটা পাইছি কি
কাজী নজরুল ইসলাম বিদ্রোহীতে কিংবা যৌবনের গানে। তাহলে এই দুইটা আমাদের টেক্সটের আলোকে সিমিলার। কিন্তু এছাড়াও এই যে বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায়, তিনি কিন্তু 1899 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, যদিও বনফুলের কোনো লেখা কিংবা কোনো গল্প কিন্তু আমাদের এইচএসসিতে পাঠ্য বইয়ে নাই। এছাড়াও আরো একজন জনপ্রিয় লেখক 1899 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। এটা আসলে তোমাদের অ্যাডমিশনে হয়তো কোথাও আসেনি, কখনো আসবে না, বাট এটা জানো, এটা তোমাদের মজার জন্য বলি। 1899 সালে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় নামের একজন জনপ্রিয় লেখক তিনি জন্মগ্রহণ করেন। তিনি কে ছিলেন? তোমরা ব্যোমকেশ সিরিজ কেউ পড়েছো? ডিটেকটিভ উপন্যাস, ডিটেকটিভ জিনিসপত্র, ডিটেকটিভের মানে গোয়েন্দা সিরিজ তোমরা যারা পড়তে পছন্দ করো তারা হয়তো অনেকেই এই যে ব্যোমকেশ বক্সীর নামটা শুনেছ। এই ব্যোমকেশ বক্সী যেই এই চরিত্রটা যিনি নির্মাতা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, তার যে বইগুলো, এই যে ওই কবিটাও কিন্তু, ওই লেখকটাও কিন্তু 1899 সালে জন্মগ্রহণ করে। তাহলে টোটাল 4 জন আমরা জানছি। এর মধ্যে 2টা আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের জন্য এটা কি ফরজা আইন, জানতেই হবে। সেটা কি? কাজী নজরুল ইসলাম এবং জীবনানন্দ দাশ। ওকে, আর বাকি 2টা তোমরা আগ্রহের জায়গা থেকে নিজেকে একটু অ্যাডভান্স রাখার জন্য মনে রাখতে পারো, যাতে যদি কেউ কখনো এরপর তোমাকে জিজ্ঞাসা করে যে 1899 সালে কারা কারা জন্মগ্রহণ করে, তখন তুমি কিন্তু 2টার জায়গায় 4টা নাম্বারে একটু ফ্লেক্স নিতে পারবা। বুঝা গেছে? ওকে ফাইন, তাহলে আমরা এই পর্যন্ত শেষ করে দিলাম। এরপরে দেখো তার জন্ম মৃত্যু। তিনি 17 ফেব্রুয়ারি 1899 সালে বরিশালে জন্মগ্রহণ করেন। এটা আমাদের জানতে হবে যে তিনি কোথায় জন্মগ্রহণ করেন, এটা এমসিকিউ এ কিন্তু আসে। এরপরে তিনি 22 অক্টোবর 1954, তার মানে কততে? 1954। তাহলে তার মৃত্যুকালে বয়স কত ছিল ভাইয়া? মৃত্যুকালে বয়স ছিল হচ্ছে 55 বছর। তিনি 55 বছর বয়সে মারা যান। কিভাবে? আকস্মিক একটি দুর্ঘটনায়। কোন দুর্ঘটনায়? ট্রাম দুর্ঘটনায়। কলকাতায় তিনি ট্রাম দুর্ঘটনায় আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। তোমরা ট্রাম চিনো? ট্রামটা হচ্ছে অনেকটা রেলগাড়ির মতো, কিন্তু একটু আস্তে চলে এবং মানে উঠা নামা খুব ইজি করা যায় এবং খুব স্লো যায় এবং রাস্তা দিয়েই যায়। ওকে, না এটার জন্য কোনো আলাদা যে রেল লাইন আলাদা করে বানানো হয়, বিষয়টা তেমন না। রাস্তা দিয়ে একটা রেলের মানে পাত লাগানো থাকে, লাইনের মতোই থাকে, কিন্তু এটা কি একদম সড়ক পথে বাস, তারপরে মোটর বাইক, তারপর ট্যাক্সি যেভাবে চলে, এই ট্রামটাও কিন্তু ওই রাস্তা দিয়ে চলে। ওকে, এই তোমরা অনেক মুভিতে দেখে থাকবে এই ট্রামটা, বিশেষত টলিউডের যে মুভিগুলো হয়, কলকাতার যে মুভিগুলো হয়, সেগুলোতে কিন্তু তোমরা এই ট্রামগুলো ভালো দেখে থাকবে। তাহলে দেখো 1954 খ্রিস্টাব্দে তিনি কলকাতায় একটি ট্রাম দুর্ঘটনায় আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন মাত্র 55 বছর বয়সে। তাহলে আমরা অনেক কিছুই জানলাম, তার ডাকনাম জানলাম, তার ছদ্মনাম জানলাম, উপাধি জানলাম, জন্ম মৃত্যু জানলাম, এবং এরপরে আমরা কি জানবো? এরপরে আমরা জানবো হচ্ছে তার পিতা। তার পিতা হচ্ছে সত্যানন্দ দাস, মাতা কুসুম কুমারী দাস। দেখো তাদের দাস বানানো কিন্তু তালব্যস্য। তার মানে আমরা বুঝতে পারি যে এই যে দাস বানানটা, এটা উনি নিজের মতো করে বানান নাই, বরঞ্চ ওই যে আমাদের বাবা মা আমাদেরকে ছোটবেলায় যখন শেখাইতো যে দেখো বাবা তোমার নামের বানান কিন্তু এইটা, এমনি লিখতে হবে। আমরা তো শুরু থেকে এবিসিডি ক খ বলে বড় হই নাই, আমাদের বাবা মাই আমাদেরকে শিখাইছে। এই তো। তারপরে দেখো কুসুম কুমারী দাসটা তোমরা শুনেছো কিনা এই নাম? ইনিও কিন্তু একজন বিখ্যাত ছড়াকার ছিলেন, একজন কবি ছিলেন। তার একটা বিখ্যাত কবিতা আমরা কিন্তু ছোটবেলায় পড়েছি, এবং আমাদের শৈশবটা আসলে শুরুই হয়েছে তার এই কবিতাটা পড়ার মাধ্যমে। কি কবিতা? আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এটা আমরা কম বেশি প্রত্যেকেই জানি। তাহলে এইটা লিখেছেন কে? লিখেছেন হচ্ছে কুসুম কুমারী দাস। তিনি কে? তিনি হচ্ছে জীবনানন্দ দাশের মা। তাহলে বুঝতে পারতেছো কবি পরিবারে জন্মগ্রহণ করেছেন, সুতরাং ছোটবেলা থেকেই কিন্তু তার একটা মায়ের সাথে কবিতা লেখার যে একটা হাতেখড়ি, সেটা কিন্তু হয়ে যায় এবং অনুপ্রেরণা পান। এরপর তার শিক্ষা জীবনটা আমরা একটু দেখবো। এখানে আমরা দেখতে পাই তিনি ম্যাট্রিক পাস করেন ব্রজমোহন স্কুল বরিশাল থেকে, তারপরে ব্রজমোহন কলেজ থেকে বিএ করেন। বিএ মানে কিন্তু এই বিএ সেই বিএ না, এই বিএটা হচ্ছে কি ব্যাচেলর অফ আর্টস, মানে তিনি অনার্স পাস করেন। ওকে, তারপরে কি কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজি সাহিত্যে কি করেন? এমএ করেন, এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে। কর্মজীবন কি? তিনি কর্মজীবনের বিভিন্ন পেশার সাথে যুক্ত ছিলেন। তার মধ্যে একটা পেশা ছিল যে অধ্যাপনা করতেন, মানে তিনি পড়াইতেন, শিক্ষকতা করতেন ইংরেজি সাহিত্য বিষয়ে। ওকে, ঠিক আছে। এরপরে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কাব্য বৈশিষ্ট্যকে, তাহলে কিসের উপর ভিত্তি করে রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশকে চিত্ররূপময় কবি বলে আখ্যা দিচ্ছেন? আখ্যা দিচ্ছেন হচ্ছে তার কাব্য বৈশিষ্ট্য এর উপর নির্ভর করে, যে তার যে কাব্য লেখার যে ধরন, যে বৈশিষ্ট্য, যে ছাপ, এটা দেখে রবীন্দ্রনাথ ঠাকুর অভিভূত হন এবং তাকে বলেন যে তিনি চিত্ররূপময় কবি। বোঝা গেছে? ওকে ফাইন। তার মানে আমরা জানলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে চিত্ররূপময় কবি বলে আখ্যায়িত করেন, মানে তার উপাধিটা দেন। এরপরে দেখো তার কিছু কাব্যগ্রন্থ আছে।
কাব্যগ্রন্থ এখানে আমরা প্রথমেই পাই হচ্ছে কি ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, মহাপৃথিবী, বনলতা সেন, আলো পৃথিবী, বেলা অবেলা, কালবেলা এবং রূপসী বাংলা, সাতটি তারার তিমির। এই প্রত্যেকটা নামই আমাদের কাছে খুবই 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 পরিচিত। যেমন ধূসর পাণ্ডুলিপিটা তোমরা অনেকবার শুনেছো, বনলতা সেনটা ইম্পর্টেন্ট এবং মাস্ট, এটা তো তোমরা সবাই জানো যে নাটোরের বনলতা সেন এই নামটা আমরা কে না জানি। ইভেন তোমাদেরকে হয়তো অনেকে কেউ ফ্লার্ট করে বলতেও পারে যে তুমি একদম নাটোরের বনলতা সেনের মতো সুন্দর, বুঝেছো? ওকে, তারপরে বেলা অবেলা কালবেলা, রূপসী বাংলা, এটাও আমরা শুনেছি রূপসী বাংলা। তারপরে কি সাতটি তারার তিমির। তার উপন্যাস ছিল দুইটা, আমাদের এই দুইটা নাম জানলেই হবে, একটা হচ্ছে মাল্যবান আর একটা সুতীর্থ। এর মধ্যে সুতীর্থটা এমসিকিউ এ আসার মতো এবং মাল্যবানটাও আসে। আর তার একটা প্রবন্ধ গ্রন্থ এখানে আমরা পাচ্ছি, সেটা কি কবিতার কথা। ওকে, কবিতার কথা। এবার আমরা কিছু এক্সট্রা ইনফরমেশন জানবো তার ব্যাপারে। সেটা হচ্ছে কবি জীবনানন্দ দাশ কবিতায় সূক্ষ্ম ও গভীর অনুভবের এক জগৎ তৈরি করেন। বিশেষ করে গ্রাম বাংলার নিসর্গের যে ছবি তিনি এঁকেছেন। এই নিসর্গ মানে কি? নিসর্গ মানে হচ্ছে নৈসর্গিক যে ব্যাপার, একটা নিস্তব্ধতা। দেখো না, গ্রামে ঝিঝি পোকা ডাকছে, বাঁশবাগানের মাঝখান দিয়ে যাচ্ছে, একটা অন্যরকম নৈসর্গিক পরিবেশ। এই যে নিসর্গতা, শূন্যতা, চারিদিকে প্রাকৃতিক পরিবেশময়তা, এইটার ছবি কিন্তু সফলভাবে এঁকেছিলেন কে? এই যে কবি জীবনানন্দ দাশ। এই ছবি আঁকা মানে কি পেন্টিং করা? না, এই ছবি আঁকা মানে হচ্ছে তার ভাষা শৈলীর মাধ্যমে নির্মাণ করা। কি নির্মাণ করা? এই যে তার কবিতা, কাব্য, এগুলা। ওকে, ঠিক আছে। বাংলা সাহিত্যে তার তুলনা নেই বললেই চলে। সেই নিসর্গের সঙ্গে অনুভব ও বোধের বহুতর মাত্রা যুক্ত হয়ে তার হাতে অনন্য সাধারণ কবিতা শিল্প রচিত হয়েছে। তারপরে দেখো, এছাড়াও তিনি নিঃসঙ্গতা, আধুনিক জীবনের বিচিত্র যন্ত্রণা ও হাহাকার ও সর্বোপরি জীবন ও জগতের রহস্য এবং মাহাত্ম্য সন্ধানে এক অপ্রতিম কবি ভাষা সৃষ্টি করেছেন। মানে তিনি যেহেতু আধুনিক কবি ছিলেন, তো তার বড় হওয়াটা তো শহরের দিকে, এবং তিনি যেহেতু একটু একা একা নৈসর্গিক পরিবেশের ভিতরে বেশি ঝোঁক ছিলেন, তাও স্বভাবতই তার মধ্যে একটা নিঃসঙ্গতা কাজ করবে, এটাই স্বাভাবিক। এবং তিনি কি বলছেন যে জীবনের বিচিত্র যন্ত্রণা, মানে শহুরে জীবন, আধুনিক জীবন, নগর জীবনের যে একটা যন্ত্রণা। আমরা দেখি না যে একই ফ্ল্যাটে থাকি, কেউ কারোর সাথে কথা বলে না, একই বিল্ডিং এর পাশের ফ্ল্যাটের কাউকে আমরা চিনি না, বা মাঠে মসজিদে নামাজ পড়তে গেছি, হয়তো উনি আমার উপরতলাতেই থাকে কিন্তু কখনো দেখা হয়নি। তো এই যে নগর জীবনটা যে আমরা যতটা চাকচিক্যময় করে দেখার চেষ্টা করি, কিন্তু এই চাকচিক্যময় জীবনের ভেতরেও যে একটা হতাশা আছে, একটা যন্ত্রণা আছে, একটা হাহাকার আছে, এইটাই কিন্তু ফুটিয়ে তুলেছেন কে? জীবনানন্দ দাশ। যেমন আমরা যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য ঢাকায় আসি, আমরা ইউনিভার্সিটি লাইফটা মজা করি, অনেক এনজয় করি, সব ঠিক আছে, বাট আমাদের কিন্তু প্রাণটা কাঁদে যে কবে একটা লম্বা ছুটি দিবে, আমরা একটু বাড়িতে যাব, একটু আমাদের গ্রামে যাব। বুঝতে পেরেছো? তো নগর জীবনে যেমন অনেক সুবিধা আছে, তেমন কিছু হতাশা, হাহাকার, যন্ত্রণাও রয়েছে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো, উপমা, চিত্রকল্প, প্রতীক সৃজন, আলো আধারের ব্যবহার, রঙের ব্যবহার ও অনুভবের বিচিত্র মাত্রার ব্যবহার তার কবিতায় লাভ করেছে অসাধারণত্ব। এটা ইম্পর্টেন্ট যে জীবনানন্দ দাশের কবিতাকে অসাধারণত্ব দান করেছে নিচের কোনগুলো? এখানে তোমার উপমা থাকতে হবে, চিত্রকল্প থাকতে হবে, প্রতীকের সৃজন মানে বিভিন্ন প্রতীক তিনি এখানে এনেছেন, নতুন নতুন প্রতীক, এবং আলো আধারের ব্যবহার। এই আলো আধারের ব্যবহার মানে হচ্ছে যে তোমার কিছু কিছু বলবো, কিছু কিছু বলবো না, বাকিটা তোমাকে বুঝিয়ে নিতে হবে। এটা হচ্ছে আলো আধারের ব্যবহার। মানে তিনি হয়তো একটা লাইন লিখছেন, সেটা একটা ইঙ্গিতপূর্ণ লাইন, কিন্তু এটার ভেতরও দেখবা অনেক হিডেন মিনিং আছে বা অনেক সুদূর প্রসারী কোনো চিন্তা ভাবনা আছে, যেটা তিনি পুরোপুরি কিন্তু সহজভাবে সাবলীলভাবে বলে দিয়ে যাননি। সুতরাং আলো আধারের ব্যবহার তিনি করেছেন। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরে এখানে দেখো যে তার নিসর্গ বিষয়ক কবিতা বাঙালির জাতিসত্তা বিকাশের আন্দোলন এবং 1971-এর মুক্তিযুদ্ধে বাংলাদেশের সংগ্রামী জনতাকে তীব্রভাবে অনুপ্রাণিত করেছে। তাহলে তার নিসর্গ বিষয়ক কবিতা, তাহলে তার কোন কবিতাগুলো বাঙালির জাতিসত্তা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল? এমনকি মুক্তিযুদ্ধ, এমন যদি একটা প্রশ্ন আসে যে 1971 সালের মুক্তিযুদ্ধে জীবনানন্দ দাশের কোন ধরনের কবিতাগুলো বিশেষ প্রভাব ফেলেছিল, তাহলে কি এই যে নিসর্গ বিষয়ক কবিতা। ওকে, ঠিক আছে। এরপরে দেখো, প্রথম লাইন শেষ লাইন মানে কি সাহিত্য পরিচিতি পর্ব। আমরা সাহিত্য পরিচিতি পর্ব। এর আগে তোমাদেরকে আমি আরো কিছু ইনফরমেশন দিই, যেটা আমি একটু আগে তোমাদেরকে বলেছিলাম যে তাকে নির্জনতার কবি কে বলেন, শুদ্ধতম কবি কে বলেন, চিত্ররূপময় কবি কে বলেন। আমরা তো পেয়ে গেলাম যে চিত্ররূপময় কবি বলে আখ্যায়িত করেছেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং নিজেই। তাহলে তাকে নির্জনতার কবি কে বলেছেন? তাকে নির্জনতার কবি বলেছেন হচ্ছে কবি বুদ্ধদেব বসু।
তাকে নির্জনতার কবি বলেছেন কবি বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বসু, ওকে। তাকে নির্জনতার কবি বলেছেন কি বুদ্ধদেব বসু। তাহলে তাকে 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 কি আরেকটা আমরা কি পড়েছিলাম শুদ্ধতম কবি। তাহলে শুদ্ধতম কবি কে বলেছিলেন? তাকে শুদ্ধতম কবি বলেছিলেন হচ্ছে তাকে শুদ্ধতম কবি বলেছিলেন হচ্ছে অন্নদা শঙ্কর রায়। কি নাম? অন্নদা শঙ্কর রায়। তাহলে এই তিনটা নাম আমরা মনে রাখবো, বুদ্ধদেব বসু, অন্নদা শঙ্কর রায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর। এই তিনটা ব্যক্তি, তিনজনেই কবি ছিলেন। তারা জীবনানন্দ দাশ সম্পর্কে এই তিনটা মন্তব্য করেছেন। একজন বলেছেন চিত্ররূপময়, একজন বলেছেন নির্জনতার কবি, আরেকজন বলেছেন কি, আরেকজন কি বলেছেন বলতো? আরেকজন বলেছেন হচ্ছে শুদ্ধতম কবি। ওকে ফাইন, এটা আমরা জেনে গেলাম। এমসিকিউ এর জন্য খুব 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 গুরুত্বপূর্ণ এই তিনটা। ওকে, আসো এবার আমরা সাহিত্য পরিচিত অংশে যাই। এই সাহিত্যের মধ্যে কি কি আছে? প্রথম লাইনে হচ্ছে সুচেতনা তুমি এক দূরতর দ্বীপ, এটা হচ্ছে আমার প্রথম লাইন। শেষ লাইনটা কি? যে শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়। আমি আজকে আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন গ্রুপে কিন্তু একটা এমসিকিউ পোস্ট করেছিলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের 2025-26 শিক্ষাবর্ষের কোশ্চেন, অর্থাৎ বিগত বছরের কোশ্চেন। ওইখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসছিল যে কি অনন্ত মানে রাত্রির বুকে, শাশ্বত রাত্রির বুকে কি ঘটে? উত্তরটা হবে কি অনন্ত সূর্যোদয় ঘটে। দেখেছো? তাহলে এই লাইনটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। সরাসরি কিন্তু এটা আমাদের কি আসছে, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন চলে আসছে। এবং আমি কিন্তু সেটা তোমাদেরকে একটু টেস্ট করার জন্য ক্লাসের আগেই, অর্থাৎ আমরা ক্লাসের ঘোষণা দেওয়ার আগেই কিন্তু কুইজটা আমি গ্রুপে আমাদের ওখানে পোস্ট করে দিয়েছিলাম। ওকে, এরপরে দেখো ভাষারীতি। ভাষারীতি কি? চলিত ভাষার কবিতা। চলিত ভাষা তোমরা বোঝো, আমরা যে ভাষায় বর্তমানে কথা বলি সেটাই চলিত ভাষা। রূপশ্রেণী, এটি একটি আত্মদর্শনমূলক কবিতা। আত্মদর্শন মানে কি ভাইয়া? আত্মদর্শন মানে হচ্ছে যে নিজে আমি ওই বিষয়টা সম্পর্কে কি ধারণা পোষণ করি, আমি কি ভাবি, আমার ফিলসফিটা কি, আমার দর্শনটা সেখানে কি, আমার ওইটা নিয়ে ধ্যান ধারণটা কি, চিন্তা ভাবনা কি, সেটা হচ্ছে দর্শন। এবং আত্মদর্শন মানে কি? আমি নিজে কি ভাবি সেইটা। তাহলে এইটা একটা আত্মদর্শনমূলক কবিতা। কারণ আমরা দেখবো যে সুচেতনা কবিতায় কবি তার যে শুভ চেতনা, সুন্দর চেতনা, শুভ বোধ, সুন্দরতম বোধ, সেইটাকেই কিন্তু নিয়ে কল্পনা করছেন যে সুচেতনা যদি আমাদের মধ্যে থাকে তাহলে পৃথিবীটা কেমন হতে পারতো, কি হবে কি হবে না, সেটা নিয়ে কিন্তু আমরা এই কবিতায় ব্যাখ্যা করবো। তাহলে এটা কি? এটি একটি আত্মদর্শনমূলক কবিতা। বুঝতে পেরেছো কিনা? বুঝতে পারলে কমেন্টে জানাও। তারপরে কি নামকরণ বিষয়বস্তুর অবলম্বনে। হ্যাঁ, আমাদের বিষয়বস্তুটাই হচ্ছে যে মানুষের সুন্দর চেতনা, শুভ চেতনা, ভালো চিন্তা ভাবনা। তাহলে এইটাই তো আমাদের কবিতার মূল বিষয়। তাহলে এই বিষয়বস্তুর আলোকেই নামকরণ করা হয়েছে সুচেতনা। উৎস কোথায়? এটা কোথা থেকে নেওয়া হয়েছে? খুবই খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। যে সুচেতনা কবিতাটি কবি জীবনানন্দ দাশের বনলতা সেন 1952 সালে যে প্রকাশিত কাব্য, সেখান থেকে নেওয়া হয়েছে। তাহলে কোথা থেকে নেওয়া হয়েছে? বনলতা সেন কাব্য থেকে নেওয়া হয়েছে। তাহলে আমরা মোটামুটি এগুলো সবকিছু জেনে গেছি। এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো কিনা একটু ঝটপট কমেন্টে জানাও। তোমরা বিয়ে সাথীর কথা একটু বাদ দিয়ে ঝটপট কমেন্টে জানাও যে তোমরা বুঝতে পেরেছো কিনা, এবং এই ইনফরমেশনগুলো তোমরা আগে থেকেই জানতে কিনা, নাকি আজকে অনেক কিছু তোমরা নতুন জানলে যেটা তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তোমরা হচ্ছে হ্যাঁ জি ভাইয়া বুঝতে পেরেছি। সেতু বলছো, আফরোজা মিয়াজি বলছো ক্লিয়ার ভাইয়া, ঋতিকা বলছো বুঝতে পারছি, লিজা বলছো জি ভাইয়া বুঝছি, মহুয়া বলছো বুঝছি। ওকে ফাইন, তাহলে তোমরা বুঝতে পেরেছো, তোমরা অনেক মনোযোগী। তোমরা যারা ক্লাসে গল্প করছো তারা কিন্তু অ্যাডমিশনে পিছিয়ে যাচ্ছ। মনে রাখবে যে এই সময় তোমাদের প্রত্যেকটা মুহূর্ত খুব 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 গুরুত্বপূর্ণ। তোমাকে প্রত্যেকটা ক্লাস খুব গুরুত্ব সহকারে পড়তে হবে, কারণ অ্যাডমিশনের সময় আমাদের হাতে এত পর্যাপ্ত সময় নেই যে আমরা তোমাদেরকে অন্যান্য কিছু আজাইরা টপিক পড়ায়ে সময় নষ্ট করব। আমাদের জন্য এখন প্রত্যেকটা ইনফরমেশন গুরুত্বপূর্ণ। এখানে এমন উল্টাপাল্টা কিছু দেওয়া থাকে না যেটা তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নয়। সুতরাং তুমি যদি গল্প করে সময়টা ওয়েস্ট করো, পরে তোমাকে কিন্তু অতিরিক্ত প্রেশার পাইতে হবে এগুলো কভার করতে। কারণ এগুলো এড়িয়ে, এগুলোকে বাদ দিয়ে কিংবা বাংলা সাবজেক্টটাকে অবহেলা করে বাংলাকে বাইরে রেখে অ্যাডমিশনে কিন্তু ভালো করাটা খুব চ্যালেঞ্জিং হয়ে যাবে। সুতরাং তোমরা ক্লাসে মনোযোগ দাও। আশা করছি তোমরা ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পারবে, অনেক উপভোগ করবে।
আর আমরা তো গল্প করব, আমরা কথা বলবো, তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার নিব, সবই হবে আমাদের মাঝে। তবে তোমাদের গল্পগুলো পার্সোনাল রাখাটা এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ছন্দটা কি? ছন্দটা হচ্ছে কবিতা একটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত। এটা জাস্ট খালি তোমরা এখন মনে রাখো, তাহলেই হবে। কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত। চরণ এবং পংক্তি। সুচেতনা কবিতাটিতে মোট লাইন সংখ্যা বা চরণ বা পংক্তি রয়েছে 25টা, মানে 25 লাইনের একটা কবিতা। এটা সিম্পল ইনফরমেশন, শেষ। তারপরে মূল বাণী বা উপজীব্য কি? যে পৃথিবীতে বিরাজমান নেতিবাচকতার বিপরীতে কবির আরাধ্য চেতনাগত সত্য, অর্থাৎ সুচেতনার গুরুত্ব। অর্থাৎ কবি বলছেন যে এই পৃথিবীতে ভালো থাকবে, খারাপও থাকবে। পৃথিবীতে যতই নেতিবাচক ঘটনা ঘটুক, যতই যুদ্ধ, বিগ্রহ, হামলা, সন্ত্রাস, মানে হানাহানি, হিংসা, মারামারি যাই হোক না কেন, এই সকল নেতিবাচকতার মাঝেও একটা জিনিস আছে যেটাকে আরাধনা করা যায়, যেটাকে আরাধনা করলে এই পৃথিবীতে কি হয়? কল্যাণ বয়ে আসে। সেটা হচ্ছে শুভ চেতনা, সুন্দর চেতনা। এইটাই হচ্ছে সুচেতনা। অর্থাৎ তুমি যদি একটা জিনিসকে পজিটিভলি দেখো, তুমি যদি একটা জিনিসকে ভালোভাবে মানো, সেটাকে নিয়ে যদি সামনে দিকে এগিয়ে যেতে চাও, তাহলে তোমার দ্বারা কিন্তু কোনো খারাপ কাজ সংঘটিত হবে না। এই সুচেতনাটা যদি সবার মাঝেই আসে, তাহলে এই পৃথিবীতে কিন্তু এই যে যত অরাজকতা, যত অনৈতিকতা, যত খারাপ কাজ, সেগুলো কিন্তু দূর হয়ে যাবে। এটাই হচ্ছে এই কবিতার মূল বিষয়বস্তু। এটা আমরা যখন কবিতার লাইনের ব্যাখ্যাগুলো পড়বো, তখন তোমাদেরকে আরো সুন্দর করে ক্লিয়ার করে বুঝিয়ে দিব। দেখো, ব্যক্তির নাম উল্লেখ আছে, যে মানুষ আছে, নাবিক আছে, ভাই আছে, বোন আছে, বন্ধু আছে, পরিচয় আছে, মনীষী, মানে এই শব্দগুলো এখানে উল্লেখ আছে। আমরা কবিতা এটা পাবো যে মানুষের কথা আছে, একটা নাবিকের কথা আছে, ভাই, বোন, বন্ধু, পরিচয়, মনীষী, এই শব্দগুলো উল্লেখ আছে। মানে এগুলো কি? এগুলো একটা সম্পর্ক না? সম্পর্কের নামগুলো। এবার মহাজাগতিক বস্তু কি কি আছে? মহাজাগতিক বস্তু আছে 3টা। একটা হচ্ছে কি? সূর্য, নক্ষত্র আর পৃথিবী। এই 3টা আমরা এখানে পাবো। তারপর প্রাকৃতিক অনুষঙ্গ কি আছে? মানে প্রাকৃতিক বিষয়গুলো, এই যে আছে একটা দারুচিনি, দ্বীপ, বনানী, শিশির, বাতাস, রৌদ্র। এই প্রত্যেকটা শব্দই কিন্তু আমরা কবিতার মধ্যে গিয়ে পাবো। অর্থাৎ এই যে কবিতার খুঁটিনাটি তথ্যগুলো আমাদের জানা দরকার, কারণ এগুলো অনেক সময় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এমসিকিউ এ সরাসরি চলে আসে। তারপরে কয়টা সময়ের কথা বলা হয়েছে? প্রশ্ন আসতেই পারে যে সুচেতনা কবিতায় কবি মোট কয়টি সময়ের কথা বলেছেন? 3টি সময়। একটা কি? ভোর, একটা হচ্ছে কি প্রভাত মানে সকাল, আর একটা কি? রাত্রি। তাহলে 3টা সময়ের কথা বলেছেন। এমসিকিউ আসতে পারে না? এগুলো কি অ্যাভয়েড করার কোনো সুযোগ আছে ভাইয়া? কোনো সুযোগ নেই, এগুলো তোমাদেরকে পড়তে হবে। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার এই কবিতার একটা মূল ভাবটা আমরা একটু দেখবো। এইটার একটু হালকা করে আমরা একটা টাচ নেওয়ার চেষ্টা করব, তারপর আমরা কবিতার ব্যাখ্যায় সরাসরি চলে যাবো। দেখো কি বলা হচ্ছে। সুচেতনা কবিতায় কবি জীবনানন্দ দাশ তার আরাধ্য এক চেতনানিহিত বিশ্বাস, ভাব ও আদর্শকে শিল্পিত করেছেন। অর্থাৎ এখানে কবির একটা চেতনাগত বিশ্বাস আছে, যে কবির যেই সাবকনশিয়াস মাইন্ড এবং কনশিয়াস মাইন্ড, কবির যে সচেতন মন এবং অবচেতন মন, এই মন দুইটা কি করে? কবির মধ্যে একটা বিশ্বাস স্থাপন করে, যে কবি ওইটা বিশ্বাস করতে শুরু করে, ওইটা নিয়ে ভাবতে শুরু করে, এবং এই বিশ্বাস থেকেই তার একটা ভাবের জন্ম হয়। এই ভাব থেকেই সেটাকে তিনি কি করেন? আদর্শ হিসেবে শিল্পিত রূপ দান করেন। অর্থাৎ এটাকেই তিনি কি করেন? মনের মধ্যে লালন করেন। আলোচ্য কবিতায় কবি মনে করেন এই ক্লেদাক্ত মানে হচ্ছে কাদাময় পৃথিবী, মানে এই যে যেটাকে বলে না, এই যে হানাহানি, মারামারি, এটা একটা নোংরা পরিবেশ না, এটা একটা কর্দমাক্ত পরিবেশ, মানে এটা তো সুইটেবল না, এটা মানুষের বাস উপযোগী এরকম পরিবেশ হইতে পারে না। এটাই বলতেছেন যে ক্লেদাক্তময় পৃথিবী আজ যেন এক কঠিন অসুখে ভুগছে। মানে এই যে সমাজের এত অরাজকতা, নৈতিকতা, এই যে একটা মানে ডিফিকাল্ট সিচুয়েশন, এইটা তো পৃথিবীর জন্য কোনো ভালো জিনিস নয়। পৃথিবীকে এমন হওয়ার কথা ছিল, পৃথিবী হবে একটা নিয়মতান্ত্রিক শৃঙ্খল পরিবেশ, কিন্তু আমরা মানুষটাই কিন্তু পৃথিবীটাকে অশৃঙ্খল মানে বিশৃঙ্খলতার মধ্যে ফেলেছি। সুতরাং এটা পৃথিবীর একটা কি? এটা হচ্ছে পৃথিবীর একটা অসুখ। ওকে, তাহলে এই অসুখে ভুগছে পৃথিবী। সুচেতনা নামে, অর্থাৎ এই নামী মানে হচ্ছে সুচেতনা নামের এই যে কনটেক্সটার নাম, এই কি? সুচেতনা, এই কনটেক্সটার নাম হচ্ছে সুচেতনা। কবির চেতনাগত সত্তাই পৃথিবীর এই গভীরতর ব্যাধিকে দূর করে মানুষকে সুস্থ পৃথিবীর সন্ধান দিয়ে জীবনায়িত করে রাখতে পারে। মানে কবি বলতেছে এখানে মূল অংশটা এটা, যে এই যে যত খারাপ পরিবেশই থাক, যত হানাহানি মারামারি যাই থাক, পৃথিবীতে যতই অন্যায় অরাজকতা হোক, এই যে সুচেতনা, শুভ বোধটা, এইটা কবির কি? কবির হচ্ছে গভীরতর যেই আমাদের বিশ্বাস, চেতনাগত বিশ্বাস, এইটাই এই গভীরতর ব্যাধিকে মানে এই যে অসুখটাকে দূর করে মানুষকে একটা সুস্থ, সুন্দর, স্বাভাবিক পরিবেশের মধ্যে নিয়ে আসতে পারে এবং একটা আদর্শ বাসযোগ্য পৃথিবী নির্মাণ করতে পারে। বোঝা গেছে? এইটাই হচ্ছে আমাদের সুচেতনা কবিতার মূল পয়েন্ট, মূল ব্যাখ্যার জায়গা, মূল ভাব। এবার আমরা পড়বো হচ্ছে কবিতার লাইন টু লাইন ব্যাখ্যা। তার আগে তোমরা আমাকে বলো যে এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা, ক্লিয়ার হয়েছে কিনা, একটু ঝটপট বলো।
তোমরা বাজে কমেন্ট করো না। তোমরা হচ্ছে ক্লাসে মনোযোগ দাও। বুঝতে আচ্ছা, জান্নাতুল মাহা বলছো জি স্যার বুঝেছি। আফরোজা মিয়াজি বলছো অল ক্লিয়ার ভাইয়া। সুচেতনা মানে হচ্ছে ভালো চেতনা। আচ্ছা, তিথি ঘোষ বলছো বুঝছি। আইভি রহমান বলছো ক্লিয়ার ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। অনিক রয় বলছো বুঝতে পারছি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এবার আমরা কবিতার ব্যাখ্যা দিকে যাই। ওকে, হ্যাঁ, তামান্না মেহজাবিন মাইশা বলছো হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। ঠিক আছে, রবিউল বলছো বুঝতে পেরেছি। মহুয়া সরকার কিম বলছো বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে, ফাইন। তাহলে এবার আমরা কবিতার ব্যাখ্যায় যাই। দেখো, কবিতায় শুরুতে বলা হচ্ছে সুচেতনা তুমি এক দূরতর দ্বীপ, বিকেলের নক্ষত্রের কাছে, সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। অর্থাৎ কবি এখানে যেটা বলতে চাচ্ছেন যে এই সুচেতনাকে তিনি আহ্বান করছেন। আহ্বান করছেন, এই সুচেতনা মানে কি? সুযোগ চেতনা, তাই না? চেতনা মানে কি ভাইয়া? চেতনা মানে হচ্ছে মানুষের চিন্তন দক্ষতা, মানুষের চিন্তা ভাবনার ক্ষমতা, চিন্তা শক্তি, এবং কি তার বোধ, তার বোধ, সেটাকে আমরা বলতেছি কি চেতনা। সেই বোধটা যখন সু হয়, সু মানে কি? এখানে সু মানে হচ্ছে সুন্দর হয়, শুভ হয়, ভালো হয়, তখন আমরা তাকে কি বলতেছি? যে শুভ চেতনা বা মানবিক চেতনা, সেটাকে আমরা বলতেছি কি সুচেতনা। তাহলে কবি এই কনটেক্সটার নাম দিছে, তার যে আদর্শটা, তার যে নিজস্ব ভাবনাটা, সেটার নাম দিয়েছে হচ্ছে সুচেতনা। এই সুচেতনাকে কবি বলতেছে তুমি যেন এক দূরতম দ্বীপ। মানে এই যে সুন্দর চেতনা, আমাদের মানুষের প্রত্যেকের মধ্যে পজিটিভ দিকও আছে, নেগেটিভ দিকও আছে, কিন্তু কবি ভাবছে যে আমাদের মধ্যে এখন নেগেটিভ দিকটাই এত বেশি বেড়ে গেছে যে এই পজিটিভ দিকটা যেন আমরা দূরের কোনো একটা নির্জন দ্বীপে রেখে আসছি। মানে আমাদের এই সুচেতনাটা আর আমাদের কাছে নাই, দূরে আছে। এই জন্য বলছে তুমি এক দূরতম দ্বীপ, বিকেলের নক্ষত্রের কাছে, সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। মানে ওই সুচেতনাটাকে এমন একটা জায়গায় রাখা হয়েছে যেখানে চারিদিকে কি নির্জনতা, মানে ওইখানে মানুষ পৌঁছায় না, যায় না বললেই চলে। অর্থাৎ এটা দ্বারা কবি রূপক অর্থে বোঝাতে চাচ্ছেন যে আমাদের ভালো চিন্তা ভাবনা করার সক্ষমতাটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। মানে এটা এত দূরে আছে, এত নির্জন জায়গায় আছে যে আমরা এই সুচেতনাকে খুঁজেই পাচ্ছি না, নাগালই পাচ্ছি না। এটা একটা কবি কি আত্ম উপলব্ধি, এটা কবির একটা দর্শন। বুঝতে পেরেছো? দেখো এখানে সুন্দর মতো করে বলা আছে যে ব্যাখ্যাতে সুচেতনা নামে এক শুভ চেতনার কথাই এখানে বলা হয়েছে। কবি সুচেতনা নামে তার ভাব বা আদর্শ দ্বারা এই অসুস্থ পৃথিবীকে সুস্থ ও শান্তির জীবন প্রত্যাশা করে তারপরে সুচেতনাকে কল্পনা করেছেন। মানে কবি সুচেতনাকে কল্পনাই করেছেন এই যে পৃথিবী যত হানাহানি, ঝামেলা, মারামারি, বিবাদ, এগুলাকে দূর করে একটা সুন্দর শান্তির পরিবেশ প্রত্যাশা করে। এই কারণে বলতেছে যে পৃথিবী থেকে দূরে কোনো এক নিঃসঙ্গ দ্বীপে কবির কল্পনার দ্বীপ বা নক্ষত্রের বিচ্ছিন্ন এই চেতনা সবুজে বিরাজ করছে। অর্থাৎ এই শুভ চেতনা সর্বত্র বিস্তারিত হলেও বিরাজমান নয়। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। একটু আগে যেটা আমি তোমাদেরকে ব্যাখ্যা করলাম যে সুন্দর বা শুভ চেতনা তো আমাদের প্রত্যেকের মাঝে আছে, তাই না? মানুষ তো আর মানে শয়তান না যে সে শুধু শুধু খারাপ কাজই করবে, শুধু খারাপ কাজই করবে। মানুষের মধ্যে দুইটা অস্তিত্বই আছে, সে কখনো কখনো ভালো আচরণ করে, কখনো কখনো খারাপ আচরণ করে। তো এই সুচেতনার মতে কবি বোঝাতে চাচ্ছেন যে আমাদের মাঝে ভালো খারাপ দুইটাই আছে। মানে কি বিস্তারিত আছে, মানে আমাদের ভিতরে বিদ্যমান আছে, কিন্তু বিরাজমান হয় নাই। মানে কি আমাদের মধ্যে সেটা আছে বটে, কিন্তু ওই যে দূরতম দ্বীপ মানে দূরে আছে, এখানে বিস্তারিত থাকলেও মানে আমরা সেটা প্র্যাকটিস করি না। মানে আমার একটা প্র্যাকটিসিং যে সুচেতনা সেটা কিন্তু আমাদের মধ্যে নাই। এই কারণে বলতেছে যে বিরাজমান নয়, মানে আমরা মনে মনে ভাবি কিন্তু আসলে প্র্যাকটিক্যালি সেটা করি না। এই কারণে কবি এখানে একটা আক্ষেপ যে এই সুচেতনাটা, সুন্দর বা শুভ ভাবনাটা আসলে এখনো পর্যন্ত কোথায় থেকে গেছে? এই নির্জনতার মাঝেই থেকে গেছে, বা এই যে দূরতম দ্বীপেই থেকে গেছে। বুঝা গেছে এই কনটেক্সটটা? এরপরে দেখো, এই পৃথিবী রণরক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। তবু শেষ সত্য নয় মানে কি? এই পৃথিবীর যে রণরক্ত সফলতা, রণ মানে কি যুদ্ধ বা লড়াই, মানে কি যুদ্ধ বা লড়াই বা সংগ্রাম সত্য, কিন্তু শেষ সত্য নয়। মানে এখানে বলা হচ্ছে যে আমরা পৃথিবীতে কি দেখি? রণ মানে কি যুদ্ধ দেখি, রক্ত দেখি, এইটাকে আমরা সফলতা মনে করি বা সত্য মনে করি, কিন্তু এইটাই শুধু সত্য নয়, এর বাইরেও আর অনেক সত্য আছে। আমরা যে শুধু দেখি যে যুদ্ধ হচ্ছে, যুদ্ধ হচ্ছে, যুদ্ধই হচ্ছে, আমরা মনে করি এই যুদ্ধটাই বুঝি সত্য, কিন্তু আমরা কি শুধু যুদ্ধই দেখি? এছাড়া কি আর কোনো সত্য নাই? এছাড়াও সত্য আছে। যেমন তোমাদের একটা আমরা রিয়েল লাইফ এক্সাম্পল দিই।
কি তোমার হচ্ছে ইসরায়েল আর ফিলিস্তিন যুদ্ধ হচ্ছে, তাই না? এই যুদ্ধ হচ্ছে, কত মানুষ প্রতিনিয়ত মারা যাচ্ছে, আমরা দেখছি না? আমাদের একটা সহানুভূতি তৈরি হচ্ছে। তাহলে আমরা দেখছি যে ফিলিস্তিন এবং ইসরায়েলের যুদ্ধ হচ্ছে, এখানে অনেক মানুষ মারা যাচ্ছে, রণযুদ্ধ হচ্ছে। তাহলে এটাকে আমরা শুধু সত্য বলে মানছি, কিন্তু আমরা কি এটা দেখছি না যে এই ফিলিস্তিনের পাশে গোটা বিশ্ব বা মানে এই ফিলিস্তিনের পাশে গোটা বিশ্ববাসী কিভাবে দাঁড়াইছে? আমরা প্রতিনিয়ত তাদেরকে সহযোগিতার হাত বাড়াই দিচ্ছি, তাদেরকে সাপোর্ট দিচ্ছি, তাদেরকে ত্রাণ পাঠাচ্ছি, তাদেরকে আমরা প্রত্যেকটা ঈদে তাদের জন্য দোয়া করছি, আমরা প্রত্যেকদিন তাদের জন্য দোয়া করছি। তো এইটাও তো একটা সত্য, তাই না? অর্থাৎ এখানে শুধুমাত্র যে নেগেটিভ দিকটা আমরা দেখবো বিষয়টা তা না, এটার বিপরীতেও একটা দিক আছে, সেই দিকটা কি? পজিটিভ দিক। অর্থাৎ আমাদেরকে এইটাও কিন্তু গুরুত্ব সহকারে ভাবতে হবে। বিষয়টা ক্লিয়ার না তোমাদের কাছে? যেমন দেখো, সভ্যতার বিকাশের পাশাপাশি বহু যুদ্ধ, রক্তপাত, প্রাণহানি সংঘটিত হয়েছে এবং এখনো হচ্ছে, এটি সত্য। তবে এই ধ্বংসাত্মক দিকটি পৃথিবীর শেষ সত্য নয়, এর বিপরীতেও রয়েছে সৌম্য, শান্তি, ভালোবাসা ও সম্প্রীতির সত্য। বুঝা গেছে? মানে শুধু যে যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, মারামারি, কাটাকাটি এগুলাই যে হয়, এটাই যে শুধু পৃথিবীর বাস্তব সত্য, এটা কিন্তু নয়। এটা বিপরীতেও আর অনেক সত্য আছে। সেই সত্যগুলো কি? এই যে এগুলো হচ্ছে সেই সত্য যা তিনি সুচেতনার মাধ্যমে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। অর্থাৎ এই যে সৌম্য, শান্তি, ভালোবাসা, এগুলো আমাদের মধ্যে কখন জাগ্রত হবে? যখন আমাদের মধ্যে সুচেতনা এসে ভর করবে। এই যে নির্জনতার মানে দূরতম দ্বীপ থেকে সুচেতনা যখন আমাদের অন্তরে চলে আসবে, তখনই আমরা ফিল করতে পারবো ফিলিস্তিনিদের কষ্টটা। বুঝতে পেরেছো? এইটাই হচ্ছে সুচেতনার মূল উদ্দেশ্য। আশা করি এই কবিতাটা এত সহজভাবে তোমরা আগে কখনো বোঝার চেষ্টা করো নাই। এখন বলো তো যে বিষয়টা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে কিনা, নাকি আগের থেকে আর অনেকটাই সহজে বুঝতে পারছো? একটু কমেন্টে জানাও ঝটপট। ভাইয়া, বাজারে যে কোনো প্রচলিত বইয়ে এরকম প্রত্যেকটা কবিতা লাইন বাই লাইন বা স্তবক অনুযায়ী ব্যাখ্যা দিয়ে দেওয়া থাকে। যে কোনো বই, অভিযাত্রী বলো, জয়কালী বলো, কিংবদন্তিটা বলো, যেটাই বলো না কেন, এগুলাতে কিন্তু লাইন বাই লাইন ব্যাখ্যা দিয়ে দেওয়া থাকে। আচ্ছা, আফরোজা মিয়াজি বলছো ক্লিয়ার। ওকে। হ্যাঁ, আইভি রহমান বলছো ক্লিয়ার ভাইয়া। রবিউল বলছো কবিতাটা খুবই ভালো লাগছে ভাইয়া, থ্যাংক ইউ। অনিক রয় বলছো বুঝেছি ভাইয়া। আচ্ছা, তাহলে আমি ধরে নিচ্ছি যে তোমরা বুঝেছো। তামান্না মেহজাবিন মাইশা বলছো যে না ভাইয়া, অল ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ। মহুয়া বলছো বুঝতে পারছি। নিশাদ বলছো বুঝতে পারছি। শান্তা বলছো ভাইয়া যদি একটু সহজ ভাষায় ব্যাখ্যা দিই তাহলে কি সমস্যা হবে? ভাইয়া, তোমার বুঝতে পারাটা ফ্যাক্ট, পরীক্ষার খাতায় তুমি কত সহজভাবে উপস্থাপন করবে এটা তোমার উপর নির্ভর করবে। হ্যাঁ, আমি তোমাকে যেভাবে বলেছি, তুমি যদি সেটা সহজভাবে বুঝো এবং সেটাকে যদি একটু গুছিয়ে পাঠ্যপুস্তকের ভাষায় সুন্দরভাবে উপস্থাপন করো, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। তোমাকে যে এত ভারী ভারী কঠিন কঠিন ব্যাখ্যা লিখতে হবে, এটা কিন্তু কোনো প্রয়োজন নাই। তুমি যেটা আমি বুঝাচ্ছি, তুমি যেটা ফিল করছো, তুমি যেটা বুঝছো, সেটাই যদি তুমি একটু পাঠ্যপুস্তকের ভাষায় পরিশীলিত, মার্জিত ভাষায় উপস্থাপন করে আসতে পারো, তাহলেই এনাফ। টেনশনের কোনো কারণ নাই। আচ্ছা, শারিয়ার রহমান নাবিল বলছো ছেলেদের কমেন্টে রিপ্লাই দেন না কেন? ভাইয়া, তোমরা কমেন্ট কম করো তো, তোমরা একটু দেখিয়ে দাও যে তোমরা মেয়েদের থেকে আগায় আসো। তোমরা একটু কমেন্ট করো যে বুঝছো কি বুঝো নাই। তিথি ঘোষ বলছো, আচ্ছা, তিথি ঘোষ বলছে তবু শেষ সত্য নয়, এই লাইনটা বুঝি নাই। শেষ সত্য নয় মানে তোমাদেরকে বুঝাই, মানে আমরা এই পৃথিবীতে সত্য মিথ্যার কোনো স্টপ বা এন্ডিং লাইন খুঁজবো না। মানে আমি বলছি যে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ হচ্ছে, এটাই একমাত্র সত্য, এর বাইরে কোনো সত্য নাই, তাহলে এটাকে আমরা বলছি সত্য। কিন্তু এটা তো শেষ সত্য নয়। এই সত্যের বাইরেও কিন্তু আরো অনেক সত্য আছে। সেই সত্যটা কি? যে এর পিছনে জিও পলিটিক্স আছে, এর পেছনে অনেক রাজনৈতিক ব্যাপার আছে, এর পেছনে আমাদের মতো যারা, যে সকল দেশ বা আমরা যারা মানবিক যারা আছি, তারা কি করছি? এই যে ফিলিস্তিনদের শুধু যুদ্ধটাই দেখছি না, বরং তাদেরকে সহযোগিতা করছি, তাদেরকে ত্রাণ পাঠাচ্ছি, তাদের জন্য কিছু করতে না পারলে অন্তত আল্লাহর কাছে দোয়া করতেছি। তো এইটাও তো এক ধরনের সত্য। আমরা শুধু একটা সত্যকে দেখবো, আরেকটা সত্যকে দেখবো না, বিষয়টা কিন্তু এমন না। এটাই বলছে যে তবুও এটা শেষ সত্য নয়, মানে সত্যের কোনো শেষ নাই, আরো অনেক সত্য আমরা চাইলেই খুঁজে বের করতে পারি। বুঝা গেছে? অর্থাৎ যুদ্ধটাই শুধু একমাত্র সত্য নয়, এর বাইরেও অনেক সত্য আছে। সেই সত্যগুলো কি? সৌম্য, শান্তি, ভালোবাসা, সম্প্রীতি। ক্লিয়ার ভাইয়া? এবার আশা করি তুমি বুঝতে পেরেছো। হ্যাঁ, আতিকুর মোহাম্মদ আতিক বলছো জি ভাইয়া বুঝছি। সাজ্জাদ বলছো ক্লিয়ার। আচ্ছা,
রাশেদ বাবু বলছে সুচেতনা, এর অর্থটা কি ভাইয়া? সুচেতনা মানে হচ্ছে শুভ বোধ, সুন্দর চেতনা, মানুষের যে মানবিক চেতনা, চিন্তা ভাবনা, কর্মকাণ্ড, সেগুলোই হচ্ছে কি সুচেতনা। আচ্ছা, জি বুঝছি। তার মানে মোটামুটি তোমরা সবাই বুঝতে পেরেছো আশা করছি। ঠিক আছে, এবার আমরা পরবর্তী ব্যাখ্যাটা দেখব। আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ, পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই, বোন, বন্ধু, পরিজন পড়ে আছে। অর্থাৎ এইখানে কবি কি বোঝাচ্ছেন? কবি বলছেন যে আমরা সবসময় মানুষের ভালোই করতে চাই, কিন্তু এই ভালো করতে গিয়েও অনেক সময় আমাদের দ্বারা কিন্তু অনেকে নিহত হয়, মারা যায়। তো এই সময় আমরা যতই মানুষের কল্যাণ করতে যাই না কেন, একসাথে আসলে সকলে ভালো করা সম্ভব না, সকলের মন রক্ষা করা সম্ভব না। বুঝা গেছে? এই জন্য হয়তো আমাদের ভালো করতে গিয়েও আমার হাতে অনেক সময় অনেকে মারা যায়। যেমন ধরো, আমি তোমাদেরকে একটা সিম্পল উদাহরণ দেই। ধরো আমাদের দেশের আর্মিরা মিশনে যায় না, অনেক হচ্ছে ধরো আফ্রিকার একটা দেশে মিশনে গেছে, তো ওইখানে গিয়ে তো তাদের মধ্যে অনেক সময় যুদ্ধ হয়, সন্ত্রাসীরা তাদেরকে হামলা করে, তারা তাদের হামলাটা মোকাবেলা করার জন্য তারাও হয়তো অনেক সময় গোলা বারুদ ছোড়ে। তো এই সময় অনেকে প্রাণহানি ঘটে না? তো এইখানে যে মিশনে যে আমাদের শান্তিরক্ষী বাহিনীরা যায়, তারা কি এইখানে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করতে যায়? যায় না। তারা কি করতে যায়? তারা শান্তি স্থাপন করতে যায়, তারা ভালো কাজ করতে যায়। কিন্তু এই ভালো কাজ করতে গিয়েও কিন্তু অনেক সময় তাদের হাতে অনেকে মারা যায়। তো এইটাই বলতেছে যে অনেকে মানুষের ভালো করতে গিয়ে অনেক সময় আমাদের হাতেও কি হয়ে যায়, ভাই বোন, বন্ধু, পরিজন, অনেকেরই কি হয়, প্রাণটা হয়তো হারিয়ে যায়। অনেক সময় ধরো আমরা এরকম অনেক দেখছি না যে বাবা তার ছেলেকে হয়তো কোনো কারণে বাড়ি থেকে বের করে দিছে। কেন বের করে দিছে? কারণ ওই ছেলেটা সমাজের জন্য ক্ষতিকর হচ্ছিল। বা অনেক সময় আমরা এরকম কি দেখি, অনেক মানে নারকীয় ঘটনাও দেখতে দেখি, মানে অনেক হত্যাকাণ্ড এরকম ঘটতে দেখি। কেন হয় এগুলো? এগুলো হয় এই যে মানে একটা ভালোকে মানে যখন খারাপ হয়ে যায়, সেই খারাপটা যে সমাজের জন্য আগাছা, সেই আগাছাটাকে দূর না করলে সমাজ ভালো হবে না। তখন ওই ভালো কাজটা করার জন্য আগাছাটাকে অনেক সময় দূর করে ফেলতে হয়। এই জন্যই বলা হচ্ছে এই কথাটা, যে ভালোবাসা দিতে চাই, কিন্তু এই ভালোবাসাটা দিতে গিয়ে, পৃথিবীর কল্যাণ করতে গিয়ে, মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে অনেক সময় কি হয়, অনেকে আমাদের হাতে নিহত হয়ে যায়। এটার ব্যাখ্যা কি আছে বলো? এটা রূঢ় মানে হচ্ছে কর্কশ বা রুক্ষ, মানে খটমটে টাইপের, খটোমটো। ব্যাখ্যাটা কি? প্রেম, সত্য ও কল্যাণ প্রতিষ্ঠা করতে গিয়েও পৃথিবীতে অগণিত প্রাণহানি, রক্তপাতের ঘটনা ঘটে। অর্থাৎ অনেক পথ পাড়ি দিতে অনেক সময় শান্তি ও সম্প্রীতি, ভালোবাসা প্রতিষ্ঠা করতে হয়। মানে এই যে স্ট্রাগলের কথা যেটা এতক্ষণ তোমাদেরকে বললাম, যে ভালো কিছু অর্জন করতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়, অনেক কিছু তিতিক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। সমাজে অনেক সময় অনেক ভালো কিছু প্রতিষ্ঠা করতে গেলে অনেক প্রিয় অনেক কিছু হারাতে হয়। আবার ধরো অনেক বিসর্জন দিতে হয়, নিজের অনেক চিন্তা ভাবনা, ইচ্ছাকে অবদমন করতে হয়, তবেই না একটা সমাজ ভালো সমাজে পরিণত হয়, তাই না? এটাই কবিতায় কবি এখানে এটাই বোঝাতে চাচ্ছেন। আশা করি তোমাদের এটা ক্লিয়ার হয়ে গেছে। তোমাদের এটা ক্লিয়ার হয়েছে কিনা তোমরা কমেন্টে জানাও, তাহলে আমি পরবর্তী স্লাইডটাতে যাব। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা স্লাইড, তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা আগে আমাদেরকে জানাও। ওকে, ফাইন। তারপরে জি ভাইয়া বুঝতে পেরেছি। ফিহা বলছো অল ক্লিয়ার, রেজাউল রাসেল বলছো অল ক্লিয়ার, শারমিন ইশরাত জি বুঝছি। ওকে, তাহলে তোমরা বুঝতে পেরেছো। আশা করি তোমাদের আর এটা কোনো সমস্যা নাই। মূলত তোমার এই পুরা স্তবকের ব্যাখ্যাটা এখানে সুন্দরভাবে বোঝানো হয়েছে। এই কবিতার লাইন টু লাইন ব্যাখ্যা বলতে স্তবকের একটা যে মূল সারমর্ম, সার কথা, মূল উপদিষ্ট যে মানে উপজীব্য যে বিষয়টা, এইটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমাদের এইটা জানতে হবে যে এই যে এত কথা বললাম, এটার মেসেজটা কি। এটা কিন্তু একটার সাথে একটা ইন্টার রিলেটেড, হ্যাঁ, একটার সাথে একটা ইন্টার রিলেটেড। তাহলে এই পুরোটা মিলিয়ে একটা অর্থবহ একটা অর্থ দিবে। বোঝা গেছে? ওকে, ঠিক আছে, তাহলে পরের স্লাইডে যাই। দেখো, পৃথিবীর গভীরতর অসুখ এখন। এই যে দেখো, একবার গভীর বলা হয়েছে, আবার কিন্তু জোর দিয়ে বলা হচ্ছে গভীরতর। মানে এই অসুখের তীব্রতাটা এখানে প্রকাশ করা হয়েছে। মানে এই পৃথিবীর বর্তমান কন্ডিশনটা, বর্তমান সিচুয়েশনটা, বর্তমান অবস্থাটা যে কতটা খারাপ, কতটা নিম্নগামী, কতটা করুণ, এটা বোঝানোর জন্য বলতেছে পৃথিবীর গভীরতর অসুখ। মানে এখন এই সময়টা আসলে খুব একটা ভালো যাচ্ছে না পৃথিবীর। তবুও মানুষ তবুও ঋণী পৃথিবীরই কাছে। অর্থাৎ পৃথিবীর এখন অনেক
ধরো গভীর অসুখ, মানে অনেক খারাপ কাজ পৃথিবীতে চলতেছে, তবুও মানুষ পৃথিবীর কাছে ঋণী। কেন ঋণী? কারণ এই পৃথিবীটা আছে বলেই তো আমরা কেউ কেউ যাদের মধ্যে শুভ চেতনা আছে, যাদের মধ্যে ভালো চেতনা আছে, তারা তো ভালো কাজটা করার সুযোগ পাচ্ছি, তাই না? পৃথিবীটা যদি না থাকতো তবে কি আমরা এই শুভ কাজগুলা, ভালো কাজগুলা করার সুযোগ পাইতাম? পাইতাম না। এই জন্য এই শুভ কাজের যে প্র্যাকটিসটা করার সুযোগ আমাদের পৃথিবী দিচ্ছে, এই জন্য পৃথিবীর কাছে মানুষজন কি ঋণী। যে হ্যাঁ, যদিও পৃথিবীতে এখন অনেক খারাপ কাজ আছে, আমাদের অনেক সময় মনে হতে পারে যে এই পৃথিবীতে কেন সৃষ্টি হলো, এত ঝামেলা, এত ভেজাল, না আসলেই ভালো হইতো, কিন্তু তারপরেও আমাদের কিন্তু কি হচ্ছে, এই পৃথিবীর কাছে ঋণ আছে। কারণ এই পৃথিবীতে এসেই আমরা জীবনটাকে চিনতে শিখছি, আমাদের মধ্যে ভালো মন্দের পার্থক্যটা বুঝতে শিখছি, সেগুলোকে চর্চা করতে শিখছি। এই এই সকল কারণেই মানুষ কি পৃথিবীর কাছে ঋণগ্রস্ত, ঋণ প্রকাশ করছে। যেমন দেখো এখানে ব্যাখ্যায় কি বলা হচ্ছে, বর্তমান পৃথিবীর অগ্রগতি রক্ত, যুদ্ধ, হিংস্রতার বর্বরতায় পরিপূর্ণ। মানে কি, এখন এই পৃথিবীতে যত অগ্রগতি হচ্ছে ম্যাক্সিমামই এই যে হানাহানি, রাহাজানি, যুদ্ধ, হিংস্রতা, এগুলা। যেমন কতগুলা যুদ্ধ হয়েছে, ধরো আমেরিকার সাথে রাশিয়ার যুদ্ধ হচ্ছে, চীনের সাথে যুদ্ধ হচ্ছে, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ হচ্ছে, এদিকে আফগানিস্তানের যুদ্ধ হচ্ছে, কতগুলা যুদ্ধ হচ্ছে, তাই না বলো? এগুলো আমরা প্রায় দেখছি না? তাহলে এখন পৃথিবীটা কি আরো আগের মতো ভালো আছে? ভালো নাই। কালে কালে প্রত্যেক যুগে এই যুদ্ধগুলো চলেই আসছে। এ যেন পৃথিবীর গভীরতর অসুখে পরিণত হয়েছে। এরপরই কবি বলেছেন, এসবের বিপরীতে অনেক মানুষই সুচেতনাকে ধারণ করেন। মানে কি, এই যে শুভ সুন্দর চেতনাকে ধারণ করেন, শুভ চেতনাকে ধারণ করে, সুন্দর চেতনাকে ধারণ করে, মানবিক চেতনাকে ধারণ করে, ইতিবাচক এই সুচেতনাকে চালিত করছে প্রগতির পথে। এজন্য মানুষ পৃথিবীর কাছে কৃতজ্ঞ। অর্থাৎ এই যে ভালো কাজগুলা করার সুযোগটাও তো পৃথিবী আমাদেরকে দিচ্ছে, তাই না? পৃথিবী না থাকলে এই কাজগুলো আমরা করার সুযোগ পাইতাম? পাইতাম না। এই জন্য মানুষ পৃথিবীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই বিষয়টা। এরপরে দেখো, সুচেতনা এই পথে আলো জেলে এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে, সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। এইটা দেখো খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের একটা ব্যাখ্যামূলক প্রশ্ন আসতে পারে। এখানে বলা হচ্ছে যে সুচেতনা, এই আমরাই যদি ভালো কাজের ধারাবাহিকতাটা ধরে রাখি অনেক দিন ধরে, এই যে দেখো এ আলো জেলে, এই আলো জেলে মানে কি, এই সুচেতনা এই পথেই আলো জেলে, মানে এই ভালো কাজ করার পথটাকেই যদি আমরা কন্টিনিউ করে যাই, তাহলে পৃথিবীর ক্রমমুক্তি হবে। ক্রমমুক্তি মানে কি, একবারে মুক্তি না, ক্রমমুক্তি, ক্রমে ক্রমে যে মুক্তি, অর্থাৎ কি ধীরে ধীরে পরিবর্তন হবে। এটা কি তোমার হচ্ছে কোনো ম্যাজিক যে একদিনে ঠাস করে একটা বেল বাটন চাপাই দিলাম আর হচ্ছে পুরো পৃথিবী ভালো হয়ে গেল? বিষয়টা তো এমন না। কিন্তু এই সুচেতনাটাকে, এই শুভ চিন্তা ভাবনাটাকে, এই ভালো মানবিক কল্যাণময় চিন্তাকে যদি আমরা নিজেদের মধ্যে ধারণ করি এবং প্রতিনিয়ত প্র্যাকটিস করি, অন্যের ক্ষতি না করে যদি ভালো কাজগুলোই করতে থাকি, তাহলে আজ না হোক, কাল না হোক, এক সপ্তাহ পরে না হোক, এক বছর পরে না হোক, এক যুগ পরে না হোক, এক শতাব্দী পরে না হোক, কিন্তু কখনো না কখনো এই পৃথিবী কিন্তু ক্রমমুক্তি হবে। অর্থাৎ পৃথিবীটা কিন্তু ভালো পৃথিবী হবে। এটা কবির বিশ্বাস, এটা জীবনানন্দ দাশের আত্মদর্শন। ক্লিয়ার? এরপরে দেখো, সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। মানে কি, এই যে অনেক শতাব্দীর, মানে এটা একদিন দুই দিনের কাজ না, এটা একটা লম্বা সময়ের কাজ। এটা একদিনেই পৃথিবী ভালো হয়ে যাবে বিষয়টা এমন নয়। এবং মনীষীর কাজ, মনীষীর কাজ কেন? কারণ যারা শয়তানি বুদ্ধি নিয়ে চলে, যাদের ধান্দায় শুধু কেমনে অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খাবো, তারা তো আসলে, তাদের দ্বারা তো এই যে ক্রমমুক্তিটা পৃথিবীর হবে না। যারা লোক ঠকাবে তাদের দ্বারা কিন্তু ক্রমমুক্তিটা হবে না। যারা অন্যকে নিয়ে খারাপ চিন্তা করবে তাদেরকে নিয়ে কিন্তু ক্রমমুক্তি হবে না। এটা মনীষীর কাজ। যারা নিজের অন্তরটাকে পরিশুদ্ধ রাখে, যারা পৃথিবীর ভালোর কথা ভাবে, যারা মানুষের কল্যাণের কথা চিন্তা করে, এই সে সকল মনীষীর দ্বারাই কিন্তু পৃথিবীর এই ক্রমমুক্তিটা সম্ভব। বুঝতে পেরেছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটু কমেন্টে জানাও যে এই জায়গাটা তোমরা ক্লিয়ার কিনা। যেমন এখানে ব্যাখ্যাটা বলো যে সুচেতনা নামী আদর্শ বা চেতনার মাধ্যমে পৃথিবী তার গভীর অসুখ ও বিপর্যয় থেকে মুক্তি পাবে, যেটা আমি অলরেডি বলেছি। ইতিবাচক এই চেতনার আলো জেলে সকল বিপর্যয় থেকে পৃথিবী ও মানুষের মুক্তি ঘটবে, এটাও বলেছি। আর বহুকাল ধরে বহু মনীষীর প্রচেষ্টার মধ্য দিয়েই তা সম্ভব হবে। মানে এটা ধীরে ধীরে স্লো প্রসেসে আগাইতে হবে, তবেই একটা সময় পরে গিয়ে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, যে আমাদের যে ইচ্ছা, বাসনা, কামনা, সেটা পরিপূর্ণ হবে। ঠিক অ্যাডমিশনের মতো, তোমাকে একদিন রাতে ঠাস করে পরীক্ষার আগে রাতে গেলাম, পড়ে গেলাম আর ঢাবিতে কোপ দিয়ে চলে আসলাম, জীবনেও এটা সম্ভব হবে না, জীবনেও না। তোমাকে ক্রমমুক্তির মতো করেই আগাইতে হবে। মানে কি, স্লো বাট স্টেডি। তুমি প্রতিদিন পড়ো, প্রয়োজনে তুমি আজকে যদি 2 ঘন্টা পড়ো, পরের দিন একটু বাড়ায় 2 ঘন্টা 20 মিনিট করো, এভাবে একটু পড়ার টাইমটা বাড়াও। পড়াইতে পড়াইতে যখন রেগুলার পড়ছো, একদিন দেখবা তুমি অলরেডি 10-12 ঘন্টা পড়ে ফেলছো। এইভাবে যখন রেগুলার তুমি পড়বা,
একদিনও যদি মিস না দাও, ক্লাস পরীক্ষা তোমার যে নিজস্ব পড়াশোনা এগুলো যদি মিস না দাও, তাহলে তোমারও এই ক্রম মুক্তির মতোই একটা সময় তুমিও ঢাবি জয় করে ফেলবে। বোঝা গেছে? একদিনে আসলে ভালো কিছু অর্জন সম্ভব হয় না ভাইয়া, এটা কখনো হয়নি, ভবিষ্যতেও কখনো হবে না। আমি বলে দিলাম, ঢাবিতে চান্স পাইতে গেলে তোমাকে সিরিয়াস থাকতে হবে, সিনসিয়ার থাকতে হবে। তোমার মধ্যে ফাঁকিবাজি টেন্ডেন্সি যদি থাকে, তোমার মধ্যে যদি গল্প করার মানসিকতা যদি বেশি থাকে, তাহলে কিন্তু ঢাবি তোমার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে। তোমাকে পড়াশোনায় ফোকাস থাকতে হবে, তোমাকে বুঝতে হবে এই সময়টা আমার কতটা গুরুত্বপূর্ণ সময়, এই সময় আমার কি করতে হবে আর কি বাদ দিতে হবে। এই পার্থক্যটা যতদিন না তুমি বুঝতে পারবা, এই চেতনা, এই শুভ বোধটা যতদিন না তোমার মাথার মধ্যে সেট হবে, ততদিন কিন্তু অ্যাডমিশন পরীক্ষার যে প্রস্তুতি সেটা তোমার পরিপূর্ণভাবে তুমি নিতে পারবে না। বোঝা গেছে? অনেক মোটিভেশন দিয়ে ফেললাম, অনেক হয়তো কড়া কথা বলে ফেললাম, কিন্তু এটা বাস্তবতা ভাইয়া, এটা তোমাকে বুঝতে হবে। মানে অ্যাডমিশনের সময়টা যতটাই মজার, ততটাই বিষণ্ণতা, ততটাই হতাশার। এখন তুমি তোমার অ্যাডমিশন জার্নিটাকে মজার করবে, ভালো করে পড়াশোনা করে চান্স পেয়ে উল্লাস করবে, নাকি 4 মাস 5 মাস পর হতাশায় ভুগবে, এটা ডিসিশন কিন্তু তোমাকেই নিতে হবে। ওকে, আমি আশা করি তোমরা প্রত্যেকেই কি করবে, এই যে হতাশা থেকে দূরে থাকবে পড়াশোনা করার মাধ্যমে। 3 মাস পর 4 মাস পর যখন রেজাল্ট হবে, পরীক্ষাগুলো হয়ে যাবে, তখন তোমরা নিজেরাই একটা আলহামদুলিল্লাহ ঢাবি ডান, আলহামদুলিল্লাহ চবি ডান, রাবি ডান স্ট্যাটাস দিবে। আমি সেই দিনটা দেখতে চাই। বুঝা গেছে? তো তোমরা প্রমিস করো যে তোমরা কেউ বাজে সময় নষ্ট করবে না, তোমরা পড়াশোনায় ফোকাস করবে, তাহলেই তোমাদের দ্বারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চান্স কেউ ঠেকাতে পারবে না। ওকে, ফাইন। এবার আসো পরের স্লাইডে যাই। হ্যাঁ, তোমরা অবশ্যই অবশ্যই ঢাবিয়ান হবে, তোমরা অবশ্যই ঢাবিয়ান হবে, শুধু তোমাদের চেষ্টাটা থাকতে হবে ভাইয়া এবং আপুরা। এই চেষ্টাটাই তোমাকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। এই হতাশা তোমাকে কখনোই ভালো কিছু দিবে না। ওকে, ঠিক আছে। এবার আমরা পরের স্লাইডটা দেখি। এ বাতাস কি পরম সূর্য করোজ্জ্বল। সূর্য করোজ্জ্বল মানে কি? এই যে সূর্যের আলোয় উজ্জ্বল, হ্যাঁ, মানে সূর্যের আলোয় আলোকিত হয়ে গেছে চারিদিকটা। এবং এই বাতাসটা কি হয়েছে, এই বাতাসটাও এই চারিদিকে ছড়িয়ে গেছে। প্রায় ততদূর ভালো মানব সমাজ মানে কি? দেখো, সুচেতনার আদর্শ দ্বারা বিপর্যস্ত পৃথিবীতে মানব মুক্তির পথে আলো প্রজ্বলনের প্রত্যাশা স্নিগ্ধ ও নির্মল বাতাসের স্পর্শের মতোই পরম বলে কবির কাছে মনে হয়েছে। কিন্তু শান্তি, সৌম্য ও সম্প্রীতিপূর্ণ একটি ভালো মানব সমাজ প্রতিষ্ঠা করা একদিনে সম্ভব নয়। তারপরও কবির বিশ্বাস যে সেটা অবশ্যই কোনো না কোনো দিন সম্ভব হবে। মানে এটা যদি সহজভাবে বুঝাইতে চাই, যে কবি এখানে আশা দেখছে যে এই পৃথিবীর প্রত্যেকটা কোণায় যেমন আলো এবং বাতাস পৌঁছাইছে, এই মানব সমাজটাও একদিন ঠিক সেই পরিমাণই ভালো সমাজ হয়ে উঠবে। সেই মানব সমাজটাও একদিন কি হয়ে যাবে, তত দূর পর্যন্ত ভালো হয়ে যাবে। মানে যত জায়গায় পৃথিবীর আলো পৌঁছাইছে, বাতাস পৌঁছাইছে, মানুষের এই শুভবোধ, মানুষের এই সুন্দর চেতনা, মানবিক চেতনা, এই সমাজটা যে ভালো, সেটাও কিন্তু একদিন তত দূর পর্যন্ত প্রায় পৌঁছে যাবে। মানে কেউ আর খারাপ থাকবে না। এটা কবির একটা কি বিশ্বাস। যদিও কবি জানেন যে এটা একদিনে সম্ভব নয়, কিন্তু তবুও কবি এটা বিশ্বাস যে প্রায় ততদূর পর্যন্তই মানুষ ভালো। মানে এখানে কবি মানুষে মানে খারাপ বলতেও কবির কষ্ট লাগছে আর কি। কবি চাচ্ছেন যে আমরা যাতে সবাই ভালো থাকি, ভালোই বলবো, মানুষকে ভালোই করব, এটাই। ক্লিয়ার? দেখো, আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে, এখানে কবি নিজেকে নাবিক বলছে, মানে যিনি নৌকা চালিয়ে নিয়ে যাচ্ছেন, জাহাজ চালিয়ে নিয়ে যাচ্ছেন, মানে নিজে এখানে চালকের আসনে আছেন। গড়ে দেব আজ নয় ঢের অন্তিম প্রভাতে। মানে এইটার মানে কি? এটার মানে কবি বলছেন যে আচ্ছা, দায়িত্বটা না হয় আমরাই নিলাম। মানে আমরা বলতে এখানে শুধু কবি নয়, এখানে আমরা বলতে কবি, আমি, তুমি, আমরা প্রত্যেকেই যদি দায়িত্ব নিই, ক্লান্ত হয়েও যদি ক্লান্তিহীন থাকি, মানে আমাদের মাঝে মাঝে ভালো কাজ করতে গিয়ে অন্যের খোঁটা শুনতে হবে, অন্যের কথা শুনতে হবে, অন্যের ঝাড়ি খাইতে হবে, তখন যদি আমরা ছেড়ে দিই যে কি দরকার নিজের খেয়ে অন্যের ভালো করতে যাওয়া, লোকে তো আমাকে বুঝেই না, এই কথা বলে যদি তুমি ছেড়ে দাও কাজটা, তাহলে কিন্তু পৃথিবীর আর ভালো হবে না, পৃথিবীর কিন্তু আর কল্যাণ হবে না, তুমি তখন কিন্তু আর পৃথিবীর সামনে আগাবে না। অর্থাৎ আমাদের ক্লান্তিহীন নাবিকের মতো কি করতে হবে, লেগে থাকতে হবে, একদম একটানা লেগে থাকতে হবে। তবে আজকে না হোক, মানে আজ না হোক, ঢের দূর অন্তিম প্রভাতে, মানে অদূরে, মানে অনেক দেরি হলেও একটা নির্ধারিত সময় পর গিয়ে কিন্তু কি হবে, এই যে প্রভাতে সূর্যটা উঠবেই। মানে আমরা গড়ে দিতে পারবো, আমরা একটা সুন্দর সমাজ, ভালো সমাজ এই সুচেতনার মাধ্যমে কিন্তু গড়ে দিতে পারবো। এটাই কবির এখানে প্রত্যাশা। দেখো এখানে ব্যাখ্যা কি বলছে, সুদূর ভবিষ্যতে নতুন প্রজন্মের হাত ধরেই আলোকোজ্জ্বল পৃথিবী গড়ে উঠবে। মানে কি,
এই যে তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম, এইটাই কিন্তু এখানে কি আমাদের মতো বোঝা হচ্ছে, মানে এখানে যখনই যে পড়ছে সেই কিন্তু তখন তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম, তারাই কি করবে, আলোকোজ্জ্বল পৃথিবীটা গড়ে তুলবে। আর তাই কবিতাটিকে আজ না হলেও দূরবর্তী সেই সমৃদ্ধ পৃথিবী গড়ে তোলার প্রত্যাশা হিসেবেই ব্যক্ত করেছেন তিনি। ওই জন্যই কিন্তু জীবনানন্দ দাশ এই কবিতাটা লিখে গেছেন, যাতে এই কবিতাটা পড়ার পর আমাদের সেই অনুভূতিটা নিজের মধ্যে কাজ করে, ভিতরের যে অন্তরাত্মা যাতে আমাদেরকে একটা ধাক্কা দিয়ে বলে যে ভালো কাজ কর, ভালো পথে চল, পৃথিবীর কল্যাণ কর, নিজের ক্ষতি করিস না, অন্যের ক্ষতি করিস না, অন্যের উপকার করতে না পারলেও ক্ষতি করিস না। তাহলে কি হবে, এই শুভ চেতনা, এই সুচেতনা আমরা প্র্যাকটিসের মাধ্যমে আজ না হলেও কাল, কাল না হলেও পরশু আমরা কি করতে পারবো, একটা সুন্দর সমাজ কিন্তু বিনির্মাণ করতে পারবো। বুঝতে পেরেছো বিষয়টা? আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। এরপরে দেখো, মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘর, কখনো যে এসেছি না এলেই ভালো হতো অনুভব করে, এসে যে গভীরতর লাভ হলো সেসব পরে বুঝেছি। মানে ওই যে আমরা অনেক সময় মাটি এবং পৃথিবীর টানে, মানে আমরা তো এই পৃথিবীর টানেই তো মানব জন্মের সৃষ্টিটা হলো, তাই না? আমরা ভূমিষ্ঠ হলাম, পৃথিবীতে আসলাম, বেড়ে উঠলাম। তো একটা সময় আমাদের মধ্যে হতাশা কাজ করে না, আমরা বলি যে এ, এ, কেন আসলাম, এই পৃথিবী না জন্মনোই ভালো ছিল, দরকার নাই এত কষ্ট, এত ঝামেলা, এত জীবনের মানে করুণ পরিণতি, এই পৃথিবীতে না আসলেই ভালো ছিল, কেন আমি আসলাম, এটা আমাদের একটা নিজের আক্ষেপ কাজ করে। কিন্তু পরক্ষণেই যখন তুমি লেগে থাকার মাধ্যমে সফলতা অর্জন করো, জীবনের আসল অর্থটা বুঝতে পারো, মর্মার্থটা ধরতে পারো, তখন মনে হয় যে না, এতদিন যা ভাবছি সেটা আসলে ঠিক না, বরঞ্চ এই পৃথিবীতে যে আসছি এটাই আমার জন্য একটা কি গভীরতম লাভ হয়েছে। কারণ পৃথিবীতে না আসলে তো আমি এটা পারতাম না, এইটা তো আমার দ্বারা অর্জিত হইতো না, এই সুখটা তো আমি বোধ করতে পারতাম না। অর্থাৎ যতই এই যে অনুভব হোক যে না আসলেই ভালো হতো, একটা পর্যায়ে পরে এসে আমরা ঠিকই উপলব্ধি করব যে গভীরতর লাভই হয়েছে। বুঝা গেছে? অর্থাৎ এই তিনি বলছেন যে সুচেতনা প্র্যাকটিস করার জন্য হলেও পৃথিবীতে এসে আমাদের লাভ হয়েছে। কারণ পৃথিবীতে না আসলে আমরা এই যে শুভ বোধ, সুন্দর চিন্তা ভাবনা, মানুষের উচ্চতর চিন্তন দক্ষতা, মানবিক চেতনাগুলা, মানবিক গুণাবলীগুলা, এগুলো প্র্যাকটিস করার সুযোগ পাইতাম না। তাহলে এসে আমাদের কি হয়েছে, লাভই হয়েছে, বরং ক্ষতি হয় নাই। এখানে ব্যাখ্যায় কি বলছে দেখো, এই অসুস্থ পৃথিবীতে ব্যক্তিক ও সামষ্টিক সংকট প্রত্যক্ষ করে পৃথিবী মানব রূপে জন্ম না করলেই হয়তো ভালো হতো, কিন্তু তারপরেও কবি সুচেতনার সেই আদর্শ দ্বারা মানব সমাজ তথা পৃথিবীর সংকট উত্তরণের মধ্যে জীবনের কাঙ্ক্ষিত সার্থকতা লক্ষ্য করেছেন। মানে বুঝতে পারতেছো যে এই যে পৃথিবীর এত মানে সংকট, এত ঝামেলা, এটা দেখে মাঝে মাঝে মনে হতে পারে যে পৃথিবীতে না আসলেই ভালো হতো, কিন্তু ওই সুচেতনার মাধ্যমে পৃথিবীর সংকটটা উত্তরণ যদি আমরা করতে পারি, তবেই জীবনের সার্থকতা, ওইটাই আমাদের জীবনের লাভ। কবি কিন্তু এখানে সেটাই প্রত্যাশা করছেন যে আমরাও হয়তো একদিন এই পৃথিবীটা থেকে সকল অন্যায় অবিচার দূর করে দিয়ে কি করতে পারবো, আমরা লাভবান হতে পারবো, আমরা সেই মানে প্রাউডটা নিজের মধ্যে আনতে পারবো, আমরা যে বলতে পারবো যে না, আমি কিছু একটা করছিলাম সমাজের জন্য। ওকে, শিশির ছুঁয়ে সমুজ্জ্বল ভরে দেখেছি যা হলো, যা হবে, যা হবার নয়, শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়। মানে বলতেছে যে তোমরা যারা শীতকালে সকালবেলা বাইরে বেরোছো, শিশির দেখছো না কত ক্রিস্টাল ক্লিয়ার থাকে, মানে একদম ঘাসের উপরে বোঝা যায় না, এরকম একটা হাত দিলেই দেখবা যে একদম পানি স্যার করে উড়ে চলে যায়। তো এরকম সমুজ্জ্বল ভোরে, মানে কি অতি উজ্জ্বল, এই উজ্জ্বল ভোরে শিশিরটা ছুঁয়ে, শরীর ছুঁয়ে যখন যায়, তখন তিনি দেখছেন যে কি কি হয়েছে, কি কি হয় নাই, আবার কি যা হবে, মানে তিনি সবকিছুই তখন উপলব্ধি করতে পারছেন। এই উপলব্ধিটা কি ভাইয়া, এই উপলব্ধিটা হলো যে শাশ্বত রাত্রির বুকে, শাশ্বত মানে কি নিত্য বা চিরস্থায়ী, মানে কি পার্মানেন্ট, পার্মানেন্ট মানে কি নিত্য বা চিরস্থায়ী। এই যে এই রাত্রিটা, রাত্রির বুকে সকলই কি অনন্ত সূর্যোদয়, অর্থাৎ তিনি এই ভোরের শিশিরে, মানে এই যে স্পষ্ট উজ্জ্বল যে শিশিরটা, এই শিশিরের মতো স্পষ্ট বুঝতে পারতেছেন, ক্লিয়ার দেখতে পাচ্ছেন যে কি, যে এই পৃথিবীর নিয়মই হচ্ছে রাত্রি বা অন্ধকার যখন কেটে যাবে তখনই অনন্ত সূর্যোদয়টা ঘটবে। মানে কি এই যত ভালো জিনিস পৃথিবীতে আসছে সেটা পাওয়ার জন্য কিন্তু অনেক ত্যাগ তিতিক্ষার স্বীকার করতে হয়েছে, অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে। যেমন অ্যাডমিশন টাইমটা কিন্তু অনেক কষ্টের একটা টাইম, এরপরেই না তুমি সেই নিজের গায়ে ট্যাগটা লাগাতে পারবা, ঢাবির লোগোটা বুকের বাপাশে তখন থাকবে। বোঝা গেছে? এই জন্য এখানে বলা হচ্ছে যে শাশ্বত রাত্রির বুকে সকলেই অনন্ত সূর্যোদয়, এটা কখন ঘটবে, যখন এই অন্ধকারটা কেটে যাবে। এর জন্যই আমাদেরকে কি করতে হবে, এই সুচেতনাকে নিজের মধ্যে ধারণ করতে হবে। এই হচ্ছে আমাদের কবিতাটা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ব্যাখ্যাটা একটু আমরা দেখি। কবি যা হয়েছে, যা হবে আর যা হওয়া উচিত নয় তার সবই প্রত্যক্ষ করেছেন। মানে
কবি মোটামুটি পৃথিবীর সবকিছুই দেখছে, তারপরে কি কিন্তু তিনি জানেন পৃথিবী ব্যাপ্ত বিরাজমান অন্ধকার বা অশুভের অন্তরালেই আছে সূর্যোদয়, মানে খারাপ কিছুর পরেই ভালোটা আসে। মুক্তির আশা সুচেতনা বিকাশের ফলেই অন্ধকার দূর হবে, এরই সঙ্গে দেখা মিলবে আলোকোজ্জ্বল এক নতুন পৃথিবী। যেটা আমি তোমাদেরকে এতক্ষণ ব্যাখ্যা করেছি সেটাই কিন্তু এখানে একটু পাঠ্যপুস্তকের ভাষায় সুন্দর করে বলা আছে। এখন তোমরা আমাকে বলো, এইবার তোমাদের কাছে সুচেতনা কবিতার মূল বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা? এবার তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো কিনা সুচেতনা সুচেতনা কবিতাটা আসলে ভালো নাকি কঠিন নাকি একদমই ইজি? এখন তোমরা কমেন্টে জানাও যে কবিতাটা একদম ক্লিয়ার হয়েছে কিনা। ওকে, রেজাউল করিম রাসেল বলছে অল ক্লিয়ার। ভাইয়া আপনার লেকচারটাই মনে পড়বে পরীক্ষার হলে। রবিউল ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। সেতু বলছো ক্লিয়ার, ফিহা বলছো ইজি ভাইয়া, তারপরে হচ্ছে আমাতুর রহমান সুমাইয়া বলছো হ্যাঁ এইবার পুরোপুরি ক্লিয়ার হয়েছে। শান্তা বিশ্বাস বলছো বুঝছি ভাইয়া, এখন একবার রিভিশন দিলেই হবে। হ্যাঁ ভাইয়া, এই যে তোমাদেরকে পিডিএফটা আজকে ক্লাসের পরেই দিয়ে দিব আমি, অবশ্যই তোমরা একটু রিভিশন করলে তোমাদের মনে থাকবে। অনিক রায় বলছো যে জি ভাইয়া বুঝতে পারছি। শাহরিয়ার রহমান নাবিল বলছো আলহামদুলিল্লাহ ভালো। তানবিরুল ইসলাম বলছো ক্লিয়ার। মহুয়া বলছো অল ক্লিয়ার। আফরোজা বলছো ক্লিয়ার। ওকে, সাজ্জাদ বলছো ক্লিয়ার। নুসাইবা জান্নাত বলছো ক্লিয়ার। নির্জন প্রহর বলছো জি ভাইয়া ডান। ঋতিকা বলছো জি ভাইয়া বুঝতে পারছি সব কিছুই। আনিকা বুঝতে পারছি। পল্লবী বুঝতে পারছি। ওকে, তার মানে তোমরা, মরিয়ম বলছো ইয়েস টিচার। অনিক রায় বলছো সুন্দর কবিতা। ঠিক আছে, তার মানে আশা করতে পারি তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো। থ্যাংক ইউ সো মাচ। ওকে, এখন পুরা কবিতাটা সংক্ষেপে তোমাদেরকে একটু ব্যাখ্যা করে দিই যে এই পৃথিবীতে আসলে অনেক কিছুই ঘটে যেগুলো খারাপ বা অনাকাঙ্ক্ষিত, কিন্তু আমাদের এই অন্তর আত্মার ভিতরে দুইটা সত্তা আছে, একটা ভালো সত্তা একটা খারাপ সত্তা। কবি বলছেন যে আমাদের এই যে পৃথিবীতে যত এখন হানাহানি মারামারি যুদ্ধ বিগ্রহ হচ্ছে, এটা খারাপ সত্যটার ফলেই হচ্ছে। এটার জন্য কি করতে হবে? আমাদের মধ্যে সুচেতনা আনতে হবে। এই সুচেতনা কোথায় আছে? দূরতম কোনো একটা দ্বীপে নির্জনতার মধ্যে আছে, যেখানে কেউ যাচ্ছে না, মানে সুচেতনাকে নিজের মধ্যে আনছে না। এবং এই পৃথিবীতে যে খারাপগুলো ঘটে, এই খারাপগুলো শুধু একমাত্র সত্য নয়, এর বাইরেও সত্য আছে। সেই সত্যটা কি? এই সত্যটা হচ্ছে শান্তি, সম্প্রীতি, সৌম্য, ভালো মানুষের যে ভালো ভালো কাজগুলো, সেগুলো। বোঝা গেছে? এবং এটাও তিনি কবি বলছেন যে শুধুমাত্র যে খারাপটাই ঘটবে তা না, আমরা যদি নিজের মধ্যে সুচেতনাকে ধারণ করি তাহলে আমাদের দ্বারাই পরিবর্তনটা ঘটানো সম্ভব। আজ না হোক, কাল না হোক, একটা নির্দিষ্ট সময় পর আমরা যদি এই ভালো কাজের প্র্যাকটিসগুলো চালিয়েই যাই, তাহলে একদিন ঠিকই পৃথিবীটা কি হবে? এই অন্ধকার কেটে গিয়ে আলো চলে আসবে। এর চেয়ে আর কোনো সহজ ব্যাখ্যা হয় বলো? একদম সিম্পল। ক্লিয়ার না এবার? ওকে, এবার আমরা শব্দার্থ ও টিকা দেখবো কিছু। হ্যাঁ, তোমাদের সবার কমেন্ট পড়ছি। ওকে, ঠিক আছে। এরপরে দেখো শব্দার্থ ও টিকা। সুচেতনা মানে কি? এই যে আমরা অলরেডি এটা পড়ে ফেলছি, নির্জনতা আছে, এই যে টিকা তোমরা দেখতে পাচ্ছ স্লাইডে পেয়ে যাবে। পৃথিবীর আজকে অনেক, এই যে পৃথিবীর ডট ডট যে অংশটা আছে, সভ্যতার বিকাশের পাশাপাশি বহু যুদ্ধ, রক্তপাত, প্রাণহানি সংঘটিত হয়েছে, এখনো হচ্ছে। তবে এই ধ্বংসাত্মক দিকটি শেষ সত্য নয়, মানে যে শেষ সত্য নয় যেটা ওইটা ওইখানে আছে। আজকে অনেক এই যে পরিজন পড়ে আছে, মানে লাশটা, মানে এই যে মারা যায়, প্রেম সত্য কল্যাণ প্রতিষ্ঠা করতে গিয়েও পৃথিবীর অগণিত প্রাণহানি ঘটে। অর্থাৎ অনেক রক্তাক্ত পথ পাড়ি দিয়েই পৌঁছাতে হয় পরিমাণ কি ভালোবাসার পরিণামে। এটা তোমরা এগুলা পড়ে নিও, এগুলা দেখে নিও। এই যে শাশ্বত রাত্রির বুকে অনন্ত সূর্যোদয় কি? যে পৃথিবীব্যাপ্ত অন্ধকার বা অশুভের অন্তরালে আছে মুক্তির দিশা, সুচেতনার বিকাশের এই আলোকোজ্জ্বল ভোর দেখা মিলবে, এটি কবির বিশ্বাস। ওকে, মানে অন্ধকার কেটে গিয়ে আমরা আলোর মুখ দেখতে পাবো। এই যে রুরো মানে কর্কশ, রণ মানে যুদ্ধ, অন্তিম মানে শেষ সময়, শাশ্বত মানে কি নিত্য বা চিরস্থায়ী। এবার পাঠ পরিচিতিটা একটু দেখো। পাঠ পরিচিতি কি বলা হচ্ছে? যে সুচেতনা কবিতায় সুচেতনা সম্বোধনে কবিতার প্রার্থিত আরাধ্য ও চেতনা নিহিত বিশ্বাসকে শিল্পিত করেছেন। মানে কি? অর্থাৎ
কবি এখানে তার যে প্রার্থিত বিষয় আছে, আরাধ্য যে বিষয় আছে, মানে কবি যেটা চান, কবি যেটা প্রার্থনা করেন, কি প্রার্থনা করেন? শুভবোধটা, মানুষের মানবিক চেতনাটা, এটাই কবির আদর্শ। কবির বিশ্বাস মতে সুচেতনা দূরতম দ্বীপ সদৃশ একটি ধারণা, মানে এটা একটা দূরের একটা দ্বীপের মতো সদৃশ, মানে দূর থেকে দেখছি আমি এরকম, যা পৃথিবীর নির্জনতার মধ্যে আছে, যুদ্ধে রক্তে নিঃশেষিত নয়। মানে শুধু যুদ্ধ করে যে সুচেতনা নষ্ট হয়ে গেছে এটা কিন্তু না, এই পরেও একটা নতুন সত্যের জন্ম হয়, সেটা কি? মানবিকতার সত্য। চেতনাগত এই সত্তা বর্তমান পৃথিবীর গভীরতম ব্যাধিকে অতিক্রম করে সুস্থ ইহলৌকিক পৃথিবী মানুষকে জীবনময় করে রাখে, মানে কি? জীবনময় করে রাখে, জীবনের মুখী করে রাখে, জীবন সম্পর্কে সচেতন হতে শেখায়। এরপর তোমরা দেখতে পাচ্ছ এটা আর লাস্ট লাইন কি? শাশ্বত রাত্রি বুকে অনন্ত সূর্যোদয় প্রকাশ হবেই, মানে অন্ধকার কেটে গিয়ে একটা নতুন আলোর দেখা আমরা পাবো যদি আমাদের মাঝে সুচেতনা থাকে, অর্থাৎ কবির মতো আমাদের মধ্যেও যদি আত্মদর্শন ফুটে ওঠে। ক্লিয়ার? এবার দেখো, এবার আমরা বিগত বছরের প্রশ্নাবলী কিছু দেখছি। এটা হচ্ছে আমাদের পাঠ পরিচিতির আলোকে, যে পাঠ পরিচিতি থেকে কি কি প্রশ্ন আসতে পারে। রূপসী বাংলা কাব্যগ্রন্থে পাণ্ডুলিপির উপরে জীবনানন্দ দাশ কি নাম লিখেছিলেন? এটা হচ্ছে যে কি, বাংলা ত্রস্ত্র নীলিমা। এইটা একটা তোমাদের আনকমন প্রশ্ন আসছে, এটা তোমরা জেনে রাখো। এইটা কিন্তু ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, গ ইউনিটের, বিভাগ পরিবর্তনের। ওকে, যে রূপসী বাংলা কাব্যগ্রন্থের পাণ্ডুলিপির উপরে জীবনানন্দ দাশ কি নাম লিখেছিলেন, মানে নামটা তো এটা আমরা দিছি হচ্ছে রূপসী বাংলা, কিন্তু এটার মূল যে ম্যানুস্ক্রিপ্ট পাণ্ডুলিপি, মানে এইটা, এই কাব্যটা তার যে খাতায় লেখা ছিল ওটাকে বলা হচ্ছে পাণ্ডুলিপি, মূল অংশটা, সেটাইতে কিন্তু রূপসী বাংলা না থেকে কি ছিল? বাংলা ত্রস্ত্র নীলিমা। ওকে, কোন নামটি শুদ্ধ? এই যে বানানটা চলে আসছে, জীবনানন্দ দাশ। তারপরে জীবনানন্দ দাশকে নির্জনতম কবি কে বলেছেন, মানে কি নির্জনতার কবি কে বলেছেন? নির্জনতম কবি বলেছেন হচ্ছে বুদ্ধদেব বসু, এটা আমরা পড়েছি না একটু আগে। জীবনানন্দ দাশের কাব্য বৈশিষ্ট্যকে রবীন্দ্রনাথ কি বলে আখ্যায়িত করেছেন? এইটা আমরা একটু আগেই বলো, ব্যাখ্যা করছি কিনা? চিত্ররূপময় নাকি চিত্রকল্পময়? কমেন্টে জানাও তো। এটার উত্তরটা আমরা সকলেই জানি যে চিত্ররূপময়। জীবনানন্দ দাশ কবিতায় যে জগৎ তৈরি করেছেন, এটাও আমরা কিন্তু লেখক পরিচিতির সময় পড়েছি যে সূক্ষ্ম ও গভীর অনুভবের একটা জগৎ তিনি তৈরি করেছেন। সূক্ষ্ম ও গভীর অনুভবের যে একটা জগৎ, সেটা তিনি তৈরি করেছেন। এই যে জীবনানন্দ দাশের কোন ধরনের কবিতা মুক্তিযুদ্ধে বাংলাদেশের সংগ্রামী জনতাকে অনুপ্রাণিত করেছিল? কি নিসর্গ বিষয়ক কবিতা? হ্যাঁ, এটা এটা ইনফরমেশন ভুল আছে, এটা নিসর্গ বিষয়ক কবিতা, যেটা আমরা একটু আগে কবি পরিচিতি বা লেখক পরিচিতিতে পড়ে আসছি। জীবনানন্দ দাশের কবিতা নয় কোনটি? এটাও তোমাদের আনকমন পড়ছে, এটা হচ্ছে শাশ্বতী। এগুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা অনেক সময় তোমাদের টেক্সট বুকের আয়ত্তের বাইরে চলে আসে, বিশেষত কবি পরিচিতি অংশগুলোতে তোমাদের আরো ডিপলি পড়তে হয়। ম্যাক্সিমাম টাইম অনেক কিছু কমন আসে না জাহাঙ্গীরনগরে, এই জন্যই কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কাটমার্ক কম হয়। মানে ওইখানে ঢাবিতে যেমন তোমার 80, 82, 85 পেয়ে চান্স পাইতে হবে, জাহাঙ্গীরনগরে কিন্তু এত পেয়ে চান্স পাইতে হয় না, অনেক কম মার্কে বা মোটামুটি একটা ভালো মার্ক নিয়ে জাহাঙ্গীরনগরে চান্স পাওয়া যায়। তো কোশ্চিন কঠিন হয় বলে যে আমি চান্স পাবো না জাহাঙ্গীরনগরে, বিষয়টা কিন্তু এমন না। আমি নিজেই কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে চতুর্থ শিফটে ষষ্ঠ এবং সম্মিলিত মেধা তালিকায় নবম হয়েছিলাম, এবং আইবিএতেও 43তম হয়েছিলাম। সুতরাং জাহাঙ্গীরনগর নিয়ে তোমাদের এক্সট্রা করে ভয় পাওয়ার কিছুই নাই, যে কোশ্চিন আহামরি কঠিন হলে আমি কি করব। সমস্যা নাই, একটা দুইটা কোশ্চিন এরকম আনকমন আসলে ওইটা তুমি স্কিপ করবা, বাকিগুলো ট্রাই করো। তোমার যত ভুল কম হবে সেটাই তোমার জন্য একটা প্লাস পয়েন্ট হবে। ওকে, বাট সবগুলো অ্যান্সার করে আসার চেষ্টা করতে হয় জাহাঙ্গীরনগরে, তাহলে চান্স পাওয়ার সম্ভাবনাটা অনেকাংশে বেড়ে যায়। কারণ ওখানে নেগেটিভ মার্ক কিন্তু 0.5 মানে 25 করে না, 20 করে। হ্যাঁ, ওখানে 5টা ভুলে 1 মার্ক কাটা যায়। ক্লিয়ার? কোন কবিতা গুচ্ছ জীবনানন্দ দাশের? যে নির্জন, স্বাক্ষর, আকাশলীলা এবং বোধ, এগুলো এই যে আনকমন কোশ্চেন না একটু অনেকটাই, এগুলো কোথা থেকে আসছে? এগুলো সবই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে। ওকে, তার মানে আমাদের জীবনানন্দ দাশের একটু বিস্তারিত কবিতাগুলো পড়তে হবে, এবং কাব্যগুলোর ভিতরে এই কবিতার নামগুলো কিন্তু ওই কাব্যগ্রন্থগুলোর ভিতরে ভিতরে থাকে, মানে একটু ডিপ থেকে কোশ্চেন আসছে, অনেক ডিপ থেকে। তো এটা আমাদের অ্যাডমিশনে অনেক সময় আয়ত্তের বাইরে থাকে, আমরা অনেক সময় এত ডিটেলসে পড়ি না, বা কোনো পাঠ্য বইয়েও এত ডিটেলসে থাকে না। এক্ষেত্রে কি করতে হয়, যে একটু ব্যক্তিগত আগ্রহের জায়গা থেকে এগুলা নিয়ে একটু ঘাটাঘাটি করতে হয়। আমরা তোমাদেরকে এগুলা জাহাঙ্গীরনগরের আগে যখন ক্লাস নিব তখন আবার এই জায়গাগুলোতে বেশি ফোকাস করব, তখন দেখাবো। এখন আমরা ওভারঅল প্রিপারেশনের জন্য জাস্ট তোমাদেরকে একটু ধারণা দিচ্ছি যে জাহাঙ্গীরনগরের কোশ্চেন প্যাটার্নগুলো বাংলায় কেমন হয়। এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই যে ভাইয়া এটা তো আমরা জানি না, এটা কোথা থেকে পড়বো, কেমনে পড়বো, টেনশন নিও না। জাহাঙ্গীরনগরের আগে তোমাদের প্রিপারেশনটা গুছিয়ে দেওয়া হবে। তারপরে দেখো, কোনটি জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ নয়? এটা আমরা সবাই জানি যে ছাড়পত্র, কারণ এটা কার লেখা? এটা সুকান্ত ভট্টাচার্যের লেখা, এটা আমরা প্রত্যেকেই জানি।
সুচেতনা কবিতায় শাশ্বত রাত্রির বুকে কি ঘটে? এটা আমরা কবিতার লাস্ট লাইনেই পড়ছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের 25-26 সেশনের কোয়েশ্চেন। কি? অনন্ত সূর্যোদয়টা। তারপরে সুচেতনা কবিতায় অনেক শতাব্দীর মনীষীর কাজ কোনটা বলতো? এই যে পৃথিবীর ক্রমমুক্তি ঘটানো, যে এটা অনেক শতাব্দীর মনীষীদের কাজ, যে ক্রমে ক্রমে মুক্তি যারা ঘটাতে হয়। ওকে, এগুলো সবই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন। জীবনানন্দ দাশের জন্ম কোন জেলায়? এটা বলছিলাম না তোমাদেরকে শুরুতেই, যে তিনি বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। ওকে, দেখো তো কোন কবির মা বিখ্যাত কবি ছিলেন বলতো? আমরা জানি না এটা, এটা আমরা একটু আগে পড়েছি যে জীবনানন্দ দাশের মা কুসুম কুমারী দাসও একজন বিখ্যাত কবি ছিলেন। তাহলে প্রশ্নের আমাদের সঠিক উত্তর কি? জীবনানন্দ দাশ। আর তার মায়ের সেই বিখ্যাত একটা ছড়া কি? আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। কোন কবি দুর্ঘটনায় মারা যান? এটা তো আমরা জানি, 55 বছর বয়সে জীবনানন্দ দাশ কলকাতায় ট্রাম দুর্ঘটনায় অকালে মৃত্যুবরণ করেন। তাহলে দুর্ঘটনায় মারা যান কে? সুকান্ত ভট্টাচার্য, সৈয়দ শামসুল হক, মাইকেল মধুসূদন দত্ত, নাকি জীবনানন্দ দাশ? উত্তর হবে জীবনানন্দ দাশ। কোথায় মারা যান? কলকাতায়। কিভাবে? ট্রাম দুর্ঘটনায়। অসচেতনতার কারণে তিনি এই যে ট্রাম দুর্ঘটনা, অর্থাৎ ট্রামে নিচে তিনি একদম যেটাকে বলে আর কি, ওইভাবে তিনি মারা গেছেন। ওকে, জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ কোনটি? এই যে কবিতার কথা, তার কি প্রবন্ধ না? সোনাতরী তো একদমই নয়। আর এক সন্ধ্যার বসন্তের আমরা কখনো পড়িনি, আমরা পড়েছি কি ধূসর পাণ্ডুলিপি। কোন কাব্যটি জীবনানন্দ দাশের মৃত্যু পরবর্তী সময়ে প্রকাশিত হয়েছে? এটা তো রূপসী বাংলা। হ্যাঁ, রূপসী বাংলা। কেন বলতো? এই যে মৃত্যু পরবর্তী সময়ে প্রকাশিত হয়েছে এই জন্যই কিন্তু ওই যে বাংলা ত্রস্ত নীলিমা, ওই নামটা কিন্তু পরবর্তীতে সংকলকরা পরিবর্তন করে কি দিছে? রূপসী বাংলা। এবার এটা তার অত্যন্ত বিখ্যাত একটা কাব্য। কাব্য মানে তো বুঝো কবিতার যে বইটা, সেটা। জীবনানন্দ দাশের উপন্যাস কোনটা? এটা আমরা পড়েছি না, যে সুতীর্থ আর মাল্যবান, এই দুইটা আমরা পড়েছি না লেখক পরিচিতির সময় যখন সাহিত্যকর্ম পড়লাম? সুতীর্থ এবং মাল্যবান এই দুইটা জীবনানন্দ দাশের কি উপন্যাস, মানে কি তার লেখা একটা উপন্যাস এটা। এবার ব্যাকরণিক বিশ্লেষণ আমরা একটু দেখব। ওকে, তোমরা কি এখানে কেউ কমার্সে আসো? কেউ কমার্সের আসো? তোমরা হচ্ছে যে কোনো কোশ্চেন ব্যাংকে দেখতে পারো, কারণ কোশ্চেন ব্যাংকে কি হয়, যে কোশ্চেন ব্যাংকে তো তোমার আর আলাদা করে কিছু নাই, বিগত বছরের প্রশ্নগুলো দেওয়া আছে, সেই প্রশ্নগুলোর নিচে একটু ব্যাখ্যা দেওয়া আছে। এই ক্ষেত্রে তোমরা তোমরা প্রিভিউ কোশ্চেন ব্যাংকটা নিতে পারো। এটাতে তোমার প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের সকল কিছুই আছে, এক্সট্রা করে তোমাদের কিছু ওখানে প্রয়োজন হবে না। তারপরে তোমরা অন্যান্য প্রকাশনী যেমন হচ্ছে প্যানাশিয়ার আছে হয়তো, কিংবা তোমার জয়কলির আছে, বিভিন্ন তোমার কমার্সের জন্য কিছু স্পেশালাইজড পাবলিকেশন আছে, ওদের অনেক তোমার হচ্ছে কি থাকে, প্রশ্ন ব্যাংকগুলো থাকে, তোমরা সেগুলো দেখতে পারো। তো প্রশ্ন ব্যাংকটা আসলে তোমার জন্য বেশি ফ্যাক্ট হবে না, তোমার বিগত বছরের প্রশ্নগুলো সলভ করার আলোকেই তুমি সব কভার করতে পারবে। সবকটা বিশ্ববিদ্যালয়ের এরকম আলাদা আলাদা কোনো কোশ্চেন ব্যাংক থাকে, তো এটা নিয়ে তোমাদের এক্সট্রা কোনো টেনশন করা লাগবে না। ট্রাম দুর্ঘটনা বলতে কি বোঝায়? ট্রাম দুর্ঘটনা, ট্রাম একটা যানবাহনের নাম, এটা একটা গাড়ির নাম। রাস্তা দিয়ে চলে, রেল লাইনের মতো লাইন থাকে, সেটার উপর দিয়ে আস্তে আস্তে গতিতে ট্রাম চলে, এখান থেকে নামা ওঠা উন্মুক্ত, ঠাস করে নামবা ঠাস করে উঠবা, রাস্তা দিয়ে চলে। তো ওইটা দিয়ে লেখককে ধাক্কা দিছিল। লেখকের কি হয়েছে? ওই ট্রাম দুর্ঘটনায় মারা গেছে উনি, মানে ওখানে তিনি সড়ক দুর্ঘটনা যেটাকে আমরা বলি, ওই ট্রাম দুর্ঘটনায় তিনি মারা গেছেন। ক্লিয়ার? ওকে, ট্রাম মানে কি? ট্রাম মানে একটা যানবাহন ভাইয়া, ট্রাম একটা গাড়ির নাম। এবার দেখো ব্যাকরণিক বিশ্লেষণ, এটা আমি তোমাদেরকে প্রত্যেকবারই বলি যে এখান থেকে আসলে আলাদা করে পেইড নেওয়ার কিছু নাই আমাদের। তোমরা জানো, তোমরা যারা আমাদের পেইড ব্যাচে আসো, পেইড ব্যাচের ক্লাস কিন্তু আমাদের শুরু হয়ে গেছে অলরেডি। শুভ ভাইয়া ইংরেজি ক্লাস নিচ্ছেন, এবং আগামী সপ্তাহ থেকে কিন্তু আমাদের বাংলা ইংলিশ জিকের যে সুন্দর একটা কম্বিনেশন ক্লাস প্রত্যেকগুলো হয়ে যাবে। তো আমাদের ব্যাকরণের ক্লাসগুলো কিন্তু আমরা পেইড ব্যাচে আগে শুরু করব। আমরা যেহেতু ফার্স্ট পেপারটা আমাদের লাইভ ক্লাসে রেগুলার পড়ছি, আমরা কি ব্যাকরণের ক্লাসগুলো পেইড ব্যাচে কিন্তু পর্যায়ক্রমে নিয়ে আসবো। তো তোমাদের এই যে বানান, সন্ধি, সমাস, কারক, বিভক্তি, আবিধানিক ক্রম, যা যা প্রয়োজন সবকিছুই পড়ানো হবে। ক্লাসগুলো আমিও নিব, তোমাদের জোবার ভাইয়াও নিবে, তো তোমাদের টেনশনের কোনো কারণ নাই। আমরা বানানটা এখানে দেখছি যে দূরতর, ক্লান্তিহীন, দ্বীপ, সমুজ্জ্বল বানানটা খুব গুরুত্বপূর্ণ, মনীষী বানানটা খুব গুরুত্বপূর্ণ, তারপরে সূর্য করোজ্জ্বল বানানটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই বানানগুলো তোমরা অবশ্যই পরীক্ষায় দেখবে। তারপর সন্ধি বিচ্ছেদ, নির্জনতা, এই যে রেফ উঠে গিয়ে বিসর্গ হয়ে গেছে, নির্জনতা, নাবিক, নৌ যোগ ইক সন্ধির নিয়মে হয়েছে। ওকে, সূর্য করোজ্জ্বল কি? কর যোগ উজ্জ্বল।
তারপরে হচ্ছে এটা করজ্জ্বল হবে, হ্যাঁ এটা সূর্য করজ্জ্বল না, এটা করজ্জ্বল হবে, হ্যাঁ করজ্জ্বল, এটা ভালো করে খেয়াল রাখো, করজ্জ্বল। সূর্যোদয় কি? সূর্য উদয়। এই হচ্ছে সন্ধি বিচ্ছেদ ছিল আমাদের। তারপরে এই যে সমাস, সমাস কি? নির্জনতা, জনতার অভাব, মানে যেখানে লোকজন নাই, এটা কি? অব্যয়ীভাব সমাস, অভাব অর্থে প্রকাশ হয়েছে। অসুখ, নেই সুখ যার, নয় বহুব্রীহি। সমুজ্জ্বল মানে কি? সমান উজ্জ্বলতা যার, সমান উজ্জ্বল যার, মানে কি? বহুব্রী, এটা অন্য কিছু বুঝেছে। অনন্ত, নেই অন্ত যার, মানে যার কোনো শেষ নাই, সেটা কি? নয় বহুব্রী, অনন্ত। এই হচ্ছে আমাদের সমাস। এবার দেখো কিছু সঠিক উচ্চারণ লিখতে হবে। এই যে সুচেতনা, এই যে দেখো তো, সুচেতনা নাকি সুচেতনা? সুচেতনা। তোমরা জানো যে দন্তস্ব, তালব্য স এবং মূর্ধন্য স থাকলে স্বভাবতই তালব্য শটাকে আমরা উচ্চারণের ক্ষেত্রে লিখি, কারণ এখানে ধ্বনি হিসেবে আমরা তালব্য শটাকেই রাখি। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে দন্তস্বটা কিন্তু আসে, ওটা ব্যতিক্রম, অনেক নিয়ম আছে, আমরা যখন উচ্চারণের নিয়ম পড়বো তখন এটা পাবো। শেষ বানান দেখো, এই যে দেখো, এই মূর্ধন্য ষ এর জন্য কিন্তু আমরা এখানে কি আনছি? তালব্য স আনছি। ওকে, ঋণী বানানে দেখো, যে ঋণীর ক্ষেত্রে রি এর জন্য কি? রি আনছি, আর এই দন্ত মূর্ধন্যটাকে পরিবর্তন করে দন্তন্য করছি, আর দীর্ঘইকারটাকে রস্বই করছি। এটা একটা বেসিক চেঞ্জ। ওকে, আমরা এইভাবে তোমাদেরকে সবগুলো রুলস ধরে ধরে ব্যাখ্যা করেই পড়াবো। ওকে, তারপরে এইদিকে দেখতে পাচ্ছ যে রক্ত, অনন্ত, পরিজন, মনীষী, সূর্যোদয়, এগুলো সব একটা আমাদের গুরুত্বপূর্ণ উচ্চারণের মধ্যে পড়বে। এবার এবার আমরা লিখিত প্রশ্ন দেখব, যে এইখান থেকে কি ধরনের লিখিত প্রশ্ন আসে। লিখিত প্রশ্নটা হচ্ছে যে একটা কাব্যাংশ তুলে দেওয়া থাকবে, এই যে তোমার এখানে একটা কাব্যাংশ আমরা তুলে দিছি, যে কি এখানে ধরো সুচেতনা, এই পথে আলো জেলে এ পথেই পৃথিবী ক্রমমুক্তি হবে, সে অনেক শতাব্দীর মনীষীর কাজ, এ এ বাতাস কি পরম সূর্যকরোজ্জ্বল, প্রায় তত দূর ভালো মানব সমাজ, আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেবে আজ নয় ঢের দূর অন্তিম প্রভাত। এটা একটা আমাদের কি? উদ্দীপক। এখান থেকে 5টা প্রশ্ন থাকবে, 5 দুগুণ 10 মার্ক। দেখো ক নাম্বার প্রশ্ন কি আছে? ক্লান্তিহীন নাবিক কারা? এই যে এখানে আমরা একটা সুন্দর একটা উত্তর দিছি। ক্লান্তহীন নাবিক বলতে এখানে এমন মানুষদের বোঝানো হয়েছে যারা জীবনের পথে নানা কঠিনতা, পরিশ্রম ও ক্লান্তির মুখোমুখি হলেও কখনো থেমে না গিয়ে অবিরাম এগিয়ে চলেন। বোঝা গেছে? কনটেক্সটটা ক্লিয়ার না? একদম সুন্দর মতো ক্লিয়ার হয়ে গেছে। তারপরে দেখো, এরা জীবনের নানা প্রতিকূলতার মাঝেও স্বপ্ন ও লক্ষ্য অর্জনের জন্য দিনরাত পরিশ্রম করেন, সমাজ বদলের লক্ষ্যে নিরন্তর সংগ্রাম করেন। তাহলে ক্লিয়ার না? এটা লিখলে তুমি এখান থেকে 2 পেয়ে যাচ্ছ। কাব্যাংশের শেষ চরণ দুটি বুঝিয়ে লিখো। এখন বলো শেষ চরণ দুটা কি? শেষ চরণ দুটা হচ্ছে যে আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব আজ নয় ঢের অন্তিম প্রভাতে। এটা আমি তোমাদের অলরেডি ব্যাখ্যা করছি না? এই যে দেখো, ভবিষ্যৎ লক্ষ্যকে বুঝায়, মানে কি আমরাই যদি এই ক্লান্ত হয়ে থেমে না যাই, আমরা যদি কন্টিনিউয়াসলি কাজ করতে থাকি, সুন্দর ভালো কাজগুলো করতে থাকি, তাহলে আজ না হোক কাল হোক পরশু হোক, কি হবে? একদিন না একদিন এই যে আমরা সেই সুন্দর ভবিষ্যতে দেখা পাবো। ওকে, আমরা সত্যকে কি করব? মহিমান্বিত সকালে অবশ্যই প্রত্যক্ষ করব এই আমাদের কাঙ্ক্ষিত সেই সুন্দর সময়টা। এবার দেখো শব্দার্থ লিখো। এই যে টেক্সট থেকে আমি 5টা শব্দ দিছি, সূর্যকরোজ্জ্বল, অন্তিম, সমুজ্জ্বল, শাশ্বত, অনন্ত। এগুলো কি লিখতে হবে? শব্দার্থ লিখতে বলছি। শব্দার্থ লিখলে কিন্তু তুমি এখানে ফুল মার্ক পেয়ে যাবে। সূর্যকরোজ্জ্বল মানে কি? সূর্যের আলোয় উজ্জ্বল। অন্তিম মানে কি? শেষ সময়। সমুজ্জ্বল মানে কি? অতি উজ্জ্বল। শাশ্বত মানে কি? নিত্য বা চিরস্থায়ী। আর অনন্ত মানে অসীম, মানে যার কোনো সীমা নাই, একদম অনাদিকাল পর্যন্ত। ওকে, এই যে এখান থেকে লেখার মধ্যে ফুল মার্কস পেয়ে গেল। গ নাম্বারটা দেখো, যা দেখেছি যা হলো হবে মানুষের যা হবার নয়। লাইনটির ভাবার্থ লিখো, মানে এটার মূল মেসেজটা কি সেটা আমাদের লিখতে হবে। এখানে সুন্দর করে দেখো লেখা আছে, তোমরা স্লাইডটা এখানে পেয়ে যাবে, সব সুন্দর মতো করে লেখা আছে। দেখো, এই জীবনে অনেক সময় এমন সব ঘটনা ঘটে যা মানুষের ইচ্ছা, পরিকল্পনা বা নিয়ন্ত্রণের বাইরে। কবি এখানে বলতে চেয়েছেন তিনি এমন অনেক কিছু প্রত্যক্ষ করেছেন যা অবধারিতভাবে ঘটেছে, কিন্তু মানুষের সাধ্য নিয়ন্ত্রণে ছিল না। অর্থাৎ মানুষের চেষ্টায় সবকিছু হয় না, কিছু কিছু ঘটনা পূর্ব নির্ধারিত বা নিয়তির খেলা। এই লাইনটি নিয়তির শক্তি ও মানব জীবনের সীমাবদ্ধতা। মানে কবি বলতেছে যে অনেক কিছুই দেখলাম, যে অনেক কিছুই হতাশার মধ্যে দিয়ে গেছে, যে আমি ওই যে ভোরের শিশিরের যেই ব্যাপারটা আমরা একটু আগে বললাম, যে ওটার মতো স্পষ্ট দেখতে পাচ্ছি যে কিছু নিয়তিবাদও থাকে, বাট এর পিছনে একটা গুরুত্বপূর্ণ তথ্য কি, যে হ্যাঁ এটা হতেই পারে, হয়তো চেষ্টা করছি হয় নাই, কিন্তু এর চেয়েও বেটার কিছু আমাদের জন্য অপেক্ষা করবে। কারণ সবচেয়ে বড় সত্য কি, যে অন্ধকার কেটে গেলেই তবে আলোর মুখ দেখা যায়। যেমন অ্যাডমিশনে হয়তো কোনো কারণে অনেক ভালো প্রিপারেশন থাকার কারণে তোমার জ্বর আসছে, তুমি ঢাবিতে পরীক্ষা দিতে পারো নাই, তোমার কারণে ঢাবির চান্সটা মিস হয়ে গেছে, বা তুমি পরীক্ষা দিয়েছো খুব বাজে পরীক্ষা হয়েছে, কোনো কারণে মিস হয়ে গেছে। তাই বলে কি তোমার আল্লাহ তোমার পরিশ্রমটা দেখেনি? এই 3-4 মাস যে তুমি পরিশ্রম করছো, ভালো কাজের সাথে ছিলা, সৃষ্টিকর্তা কি দেখেনি? দেখছে। এমন হতে পারে ওইটা সুবাদে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে চান্স পেয়ে গেলা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে চান্স পেয়ে গেলা, বিইউপিতে চান্স পেয়ে গেলা, জাহাঙ্গীরনগরে আইআরএ আইনে ইংরেজিতে চান্স পেয়ে গেলা, তাই না?
এই জন্য সৃষ্টিকর্তার নিয়তিকেও তোমাকে মেনে নিতে হবে, পাশাপাশি ওইটাকেও বিশ্বাস রাখতে হবে যে অন্ধকার কেটে গেলে আলোর দেখা মিলবে। ওকে, দেখো সে অনেক শতাব্দীর মনীষীর কাজ ব্যাখ্যা করো। এটা তো খুবই সহজ, যে সে অনেক শতাব্দীর মনীষীর কাজ বলতে বোঝানো হয়েছে যে পৃথিবীর ক্রমমুক্তি একদিনে সম্ভব নয়, সেটি বহু যুগের সাধনা ও পরিশ্রমের কাজ। মানে একদিনে হবে না, এটা আমাদের দিনের পর দিন, দিনের পর দিন, যুগের পর যুগ, আমাদের বংশের পর বংশীয় পরম্পরা এটা করে যেতেই হবে। তাহলে একটা সময় যে কি করবে, আমাদের এই যে কি হবে, যে এই সুচেতনা সেটা আমাদের মধ্যে প্র্যাকটিস করার ফলে আমরা একদিন কি করবো, আলোর মুখ দেখবো, একটা সুন্দর বিনির্মাণ পৃথিবীর নির্মাণ করতে পারবো। বোঝা গেছে? এই হচ্ছে আমাদের সৃজনশীল বা লিখিত অংশের প্রশ্নগুলো ছিল। ওকে, তাহলে আজকে ক্লাসটা আমরা মোটামুটি এখানেই শেষ করে দিচ্ছি। আমাদের যে রেগুলার কথা, যে আমাদের একটা কোর্স, এই কোর্সে আমাদের মেন্টর প্যানেল তোমরা দেখতে পাচ্ছ, আমাদের প্রাইভেট গ্রুপে ক্লাস হয়, আমাদের ডিসকাশনের জন্য গ্রুপ আছে, এবং আমরা পিডিএফ লেকচার সব দিই। এবং দেখো আমাদের কোর্স ফিটা 1250 নয়, আমাদের 3000 টাকা নয়, আমাদের কোর্স ফিটা এখন কত, 1250 টাকা মাত্র। ওকে, এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে যে আমাদের কি কি ক্লাস নেওয়া হবে, কতগুলো ক্লাস নেওয়া হবে, এই ক্লাসের সংখ্যাগুলো বরঞ্চ বাড়বে, কমবে না। ওকে, তোমাদের জন্য শেষ পর্যন্ত প্রিপারেশনের জন্য যা লাগে সব আমরা এখানে অ্যারেঞ্জ করব। কিভাবে যুক্ত হবে, যুক্ত হওয়ার জন্য তোমরা আমাদের পেজে মেসেজ দিতে পারো, কিংবা এই নাম্বারে কল অথবা যোগাযোগ করতে পারো, অথবা সরাসরি এই নাম্বারে সেন্ড মানি করে আমাদের মেসেজ দিলে আমরা তোমাদেরকে আমাদের প্রাইভেট বা পেইড ব্যাচের যে গ্রুপ সেখানে যুক্ত করে নিব। তাহলে তোমাদের আজকে এই ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। আমাদের মোটামুটি এর মাধ্যমে সুচেতনার সবকিছু জানা আশা করি হয়ে গেছে। আমি তোমাদেরকে একটু পরে স্লাইডটা পাঠিয়ে দিচ্ছি গ্রুপে, আমাদের যেই হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে, গ্রুপ 1 এবং গ্রুপ 2 দুইটাতেই স্লাইডটা দিয়ে দেওয়া হবে। তোমরা এই স্লাইড থেকে পড়াশোনা করো, তোমাদের কাছে যে বই আছে সেখান থেকে পড়াশোনা করো, মূল বই অর্থাৎ তোমাদের যে পাঠ্যপুস্তক টেক্সট বুক সেটাকে ভালোভাবে পড়ো, তাহলে তোমাদের A to Z সকল প্রিপারেশন হয়ে যাবে। এবং আশা করছি তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যদি এখান থেকে কোনো প্রশ্ন আসে তোমরা অনেক ভালোভাবে সেটার উত্তর করতে পারবে। তাহলে সবাই ভালো থেকো, শুভরাত্রি, দেখা হচ্ছে আগামী কোনো একটা ক্লাসে। ধন্যবাদ।